আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। আমাদের আইসিটির সি প্রোগ্রামিং চ্যাপ্টারের তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা বিগত দুইটা ক্লাসে কিন্তু এই চ্যাপ্টার একবার বেসিকগুলো শিখছিলাম। আমরা আজকে আস্তে আস্তে কিন্তু সি প্রোগ্রামিং এর যে কোডিং যে পাঠ্যক্রম, সেই কোডিং এর পাঠ্যক্রমের মধ্যে ঢুকে যাচ্ছি। তো আমরা ফ্লো চার্ট এবং অ্যালগরিদমের বেসিক সম্পর্কে জেনেছি, কয়েকটা প্রবলেম কিন্তু সলভ করেছি। আজকের ক্লাসে ইনশাল্লাহ আমরা আরো কিছু অ্যালগরিদম এবং ফ্লো চার্ট নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। সর্বপ্রথম হচ্ছে উদাহরণ 5 নাম্বারটা। বিগত ক্লাসে আমি উদাহরণ 4 পর্যন্ত শেষ করেছিলাম, আজকে উদাহরণ 5 থেকে শুরু করতেছি। হ্যাঁ, আমরা কি করতেছি, আমরা অক্ষরপত্র পাবলিকেশনের বইটা ফলো করতেছি। তো লেটস স্টার্ট। উদাহরণ 5 এ বলা হয়েছে কি, যে কোন সংখ্যা জোড় না বিজোড় সেটা নির্ণয়ের জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট তৈরি করো। তো আমি লাস্ট ক্লাসে যেটা শিখাইছিলাম সেটা কি ছিল, যে কোনো একটা লেটার ইনপুট দেওয়া হবে, সেটা ক্যাপিটাল যদি দেওয়া হয় তাহলে সেটা কিভাবে স্মলেও কনভার্ট করে, অথবা যদি স্মলে দেওয়া হয় তাহলে কিভাবে ক্যাপিটালে কনভার্ট করে সেটা। তো আজকে আমরা শিখবো কি, কোন একটা সংখ্যা জোড় নাকি বিজোড় সেইটা নির্ণয় করা। ঠিক আছে, যে জোড় নাকি বিজোড় সেটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি দেখবো ইনশাল্লাহ। তো লেটস স্টার্ট। সর্বপ্রথম কি আমরা শিখবো হলো অ্যালগরিদম। হ্যাঁ, অ্যালগরিদম চলো আগে জানা যাক। হ্যাঁ, আমরা ফার্স্টে শিখে আসি অ্যালগরিদম। জোড় নাকি বিজোড় সেইটার জন্য আমরা কি শিখবো, একবার অ্যালগরিদম শিখবো। ঠিক আছে, সর্বপ্রথম হচ্ছে ধাপ 1। ফার্স্টে কি লিখবা, ধাপ 1। একটা সংখ্যা কি করতে হবে, ইনপুট দিতে হবে। হ্যাঁ, তাহলে আমরা আগে প্রোগ্রামটা শুরু করি। হ্যাঁ, আমরা আগে কি করব, প্রোগ্রাম শুরু। প্রোগ্রাম শুরু। 2 নম্বর ধাপটা কি, ধাপ 2। তো আমরা একটা সংখ্যা ইনপুট হিসেবে n নিলাম। ঠিক আছে, যে ইনপুট n নেই, তারপর সেইটাকে কি করব, জোড় নাকি বিজোড় আমরা চেক করব। তো একটা সংখ্যা জোড় হওয়ার কন্ডিশন কি, সেটা 2 দ্বারা বিভাজ্য হইতে হবে। ঠিক আছে, তার মানে আমি যে এনটা নিছি সেই এনটাকে কি করব, 2 দিয়ে ভাগ করব। এই পার্সেন্টেজ, এটাকে সি প্রোগ্রামের ভাষায় মডুলাস বলা হয়। এটাকে সি প্রোগ্রামের ভাষায় কি বলা হয়, মডুলাস। ওকে, তো মডুলাস মানে কি, অ্যাকচুয়ালি ভাগশেষ নির্ণয় করা, রিমাইন্ডার নির্ণয় করা। তো ওই সংখ্যাটাকে আমি যদি 2 দিয়ে ভাগ করে যদি আমি ভাগশেষ নির্ণয় করি এবং সেটা যদি শূন্য হয়, হ্যাঁ, এন কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি শূন্য হয়, এন কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি শূন্য হয়, এটা হচ্ছে বাংলা, নর্মালি বাংলা ভাষা। আর এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষা। ঠিক আছে, n% টু ইকুয়াল ইকুয়াল টু 0, এটা কি প্রোগ্রামিং এর ভাষায়। বাট আমরা অ্যালগরিদমে তো প্রোগ্রামিং ভাষা লিখি না, অ্যালগরিদম আমরা নর্মাল ইংরেজি ভাষাটা লিখে থাকি। তাহলে এখানে কি লিখবো, এন কে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য হলে অমুক ধাপে যাও। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে লিখবো, এন কে 2 দ্বারা ভাগ করে, এন কে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য হলে, ভাগ শেষ শূন্য হলে, ভাগ শেষ শূন্য হলে অমুক ধাপে যাও। ঠিক আছে, ধাপ কততে যাই। ঠিক আছে, এখন ধাপ কততে সেটা আমি একটু পরে লিখবো। ধাপ নামটা একটু পরে লেখাটা বেটার। তারপরে হচ্ছে আমরা ধাপ 4-এ যাব। আচ্ছা, যদি ভাগশেষ শূন্য না হয় তাহলে এখানে লিখবো অন্যথায়। অন্যথায় ধাপ অমুকে যাই, অন্যথায় ধাপ অমুকে যাই, অমুকে যাই। এখন তার মানে 2টা ধাপের কথা আমাদের লিখতে হবে। যদি শূন্য হয়ে যায় তাহলে কি সেটা কি সংখ্যা, সেটা হচ্ছে একটা জোড় সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা প্রিন্ট করে ফেলবো যে এটা একটা জোড় সংখ্যা। তাহলে আমরা ধাপ 4-এ লিখে ফেলি। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখে ফেলতে পারি যে ধাপ 4-এ যাই। তাহলে ধাপ 4টা কি হবে, যদি ভাগশেষ শূন্য হয় তাহলে সেটা একটা জোড় সংখ্যা, এবং সেই জোড় সংখ্যার জন্য আমরা প্রিন্ট করে ফেলবো যে n সংখ্যাটি একটি জোড় সংখ্যা। হ্যাঁ, তো আমরা প্রিন্ট করবো n একটি জোড় সংখ্যা, n একটি জোড় সংখ্যা। আর যদি
সেটা বিভাজ্য না হয়, যেমন 7কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো, ভাগশেষ কিন্তু 0 হয় না, তখন সেই ক্ষেত্রে তোমাকে এই স্টেপে চলে আসতে হবে। হ্যাঁ, তখন তোমাকে ধাপ 5-এ চলে আসতে হবে। তাহলে ওই যে একটা ফাঁকা রাখছিলাম না, এই ফাঁকা যায় কি হবে, ধাপ 5 হবে। ঠিক আছে, তাহলে কি লিখবা, ধাপ 5-এ যাই। তো ধাপ 5টা আমাদের কি হবে, যে n একটি জোড় সংখ্যা প্রিন্ট করি, কি করি, প্রিন্ট করি। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো, n একটি বিজোড় সংখ্যা প্রিন্ট করি, n একটি বিজোড় সংখ্যা প্রিন্ট করি। তো এর মাধ্যমে আমাদের জোড় প্রিন্ট করা শেষ এবং বিজোড় প্রিন্ট করা শেষ। এখন আমাদের প্রোগ্রামটা শেষ করতে হবে, রাইট? তাহলে এখানে লিখবো হচ্ছে ধাপ 6, ধাপ 6 প্রোগ্রাম শেষ করি, কি লিখবো, প্রোগ্রাম শেষ করি। তাহলে এই যে প্রোগ্রামটা শেষ হয়েছে, হ্যাঁ, এখানে তুমি বলো ভাইয়া তাহলে তো দুইটা মধ্যে কোনটা কাজ করবে আগে, সেটা হচ্ছে তুমি যে ধাপে গেছো সেই ধাপ অনুযায়ী কাজ করবে। যেমন তুমি একটা জোড় সংখ্যা প্রিন্ট করে ফেলছো, আর তো কোনো কাজ নেই, তাহলে এখন তোমাকে কি করতে হবে, ধাপ 4 থেকে ধাপ 6 চলে আসতে হবে। তাহলে এখানে লিখবে ধাপ 6-এ যাই, ধাপ 6-এ যাই। আর এটার পরের ধাপে তো এইটা, তো তোমার তো আর লেখা দরকার নাই, অমুক ধাপে যাই। ঠিক আছে, তো এরই মাধ্যমে কিন্তু জোড় নাকি বিজোড় সেটার অ্যালগরিদম আমাদের শেখা হয়ে গেছে। আশা করি তোমরা বুঝে ফেলছো। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম প্রহর। প্রহর হচ্ছে আমাদের ক্লাস করতেছে। আচ্ছা প্রহর, তুমি এইচএসসি কত একটু দ্রুত জানিয়ে ফেলো। আমরা এখন যে কাজটা করব, এই যে প্রোগ্রামটা আমরা অ্যালগরিদম শিখলাম, সেটার কি শিখবো এখন, ফ্লো চার্ট শিখবো। লেটস স্টার্ট। ফ্লো চার্ট, হ্যাঁ, এইটারই ফ্লো চার্ট। ফ্লো চার্টে সবার প্রথমে উপরের দিকে কি থাকে, স্টার্ট। হ্যাঁ, ফ্লো চার্ট তো আমরা ইংলিশে লিখে থাকি, ইংলিশে স্টার্ট। তো আমরা ইনপুট হিসেবে কি নিব, একটা সংখ্যা নিব n, ইনপুট n, একটা সংখ্যা নিয়ে নিলাম। তারপরে সেই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করে ভাগশেষটা নির্ণয় করব। ঠিক আছে, তাহলে n%2 ইকুয়াল টু যদি 0 হয়, যদি এটা 0 হয় তাহলে একটা ঘটনা ঘটবে, আর যদি না হয় তাহলে একটা ঘটনা ঘটবে। সো এখানে কন্ডিশন চলে আসতেছে, এবং আমরা পড়ছিলাম ফ্লো চার্টের ক্ষেত্রে কন্ডিশনের চিত্রটা হচ্ছে এরকম সামান্তরিক। ঠিক আছে, আমি দেখাই, এই যে এটা হচ্ছে কন্ডিশন, মানে ইয়েস হলে একটা ঘটনা ঘটবে এবং নো হলে একটা ঘটনা ঘটবে। অলরেডি আমরা এটা শিখে ফেলছি যে যদি 2 দ্বারা ভাগ করে ভাগশেষ যদি 0 হয়, সেটা একটা জোড় সংখ্যা, সেক্ষেত্রে তুমি প্রিন্ট করবা যে প্রিন্ট প্রিন্ট এন ইজ an ইভেন নাম্বার, ইভেন নাম্বার। ঠিক আছে, তাহলে n কি সংখ্যা, n হচ্ছে একটা জোড় সংখ্যা। হ্যাঁ, এটা হচ্ছে কি আউটপুট শো এর জন্য বক্স। এবং যদি 2 দ্বারা বিভাজ্য না হয়, তখন সেই ক্ষেত্রে আমাদের কি হবে, প্রিন্ট, আমরা প্রিন্ট করব n is an odd number। তাহলে n কি সংখ্যা, n হচ্ছে একটা বিজোড় সংখ্যা। ঠিক আছে, তাহলে এটা আমাদের কি কি হবে, এটা আমাদের এসে শেষ হবে এন্ডে এসে, এটাও আমাদের এন্ডে এসে শেষ হবে। ঠিক আছে, সো এরই মাধ্যমে আমাদের প্রোগ্রামটা ফিনিশ। ওকে, ফিনিশের ক্ষেত্রে চিত্রটা হচ্ছে এরকম ডিম্বাকৃতি দিতে হয়। এর মাধ্যমে আমাদের টাইপ, আমাদের হচ্ছে উদাহরণ 5 নাম্বারটা শেষ হয়ে গেছে। ঠিক আছে, এরপর উদাহরণ 6 যেটা, সেটা হলো কি 1 2 3 4 এভাবে যে ধারা দেওয়া আছে, সেই ধারাটা যোগফল নির্ণয়ের জন্য একটা প্রোগ্রাম লিখতে হবে। অর্থাৎ এখানে কিন্তু লুপ চলে আসতেছে। লুপ জিনিসটা কি, লুপের বেসিকটা হচ্ছে কোন একটা কাজ বারবার করা। ধরো তুমি একটা কাজ করতে যাচ্ছ, সেই কাজ করতে গেলে আগে তুমি একটা কন্ডিশন দিচ্ছ, একটা কন্ডিশন দিচ্ছ, কন্ডিশনে যদি ইয়েস হয় তাহলে একটা ঘটনা ঘটবে, আর যদি নো হয় তাহলে একটা ঘটনা ঘটবে। এখন ধরো এটা কন্ডিশনের মধ্যে পড়ে গেল, কন্ডিশন পড়ে গেল, তো এই কাজটা তুমি আবার রিপিট করতে চাচ্ছ। ঠিক আছে, যতক্ষণ কন্ডিশনে পড়বে ততক্ষণ রিপিটেশন হবে, আর যতক্ষণ পড়বে না তখন সেটা ধরো তুমি এন্ড করে ফেললে। হ্যাঁ, তো এই যে প্রসেসটা, এটাই হচ্ছে আমাদের লুপিং। লুপ জিনিসটা কি, একটা কাজ বারবার ঘটানোকেই আমরা আইসিটির ভাষায় লুপিং বলে থাকি। এখন আমরা একটা অ্যালগোরিদম লিখবো। অ্যালগোরিদমটা কিসের, অ্যালগোরিদমটা হচ্ছে 1 যোগ 2 যোগ 3 যোগ, তুমি 100 পর্যন্ত যোগ করতে চাও একটা সংখ্যাকে। তুমি দেখো প্রশ্ন আরেকবার পড়ি আমরা, n পর্যন্ত, তোমরা 100 না, আমরা n এর মানটা জানি না। হ্যাঁ, n এর মানটা আমরা ইনপুট হিসেবে নিয়ে নিব। আমরা কি করতেছি, 1 যোগ 2 যোগ 3 যোগ, আমরা n পর্যন্ত যোগ করব। এই n ধারাটির যোগফল নির্ণয়ের জন্য একটা অ্যালগোরিদম আমরা লিখবো। রেডি, সর্বপ্রথম কি আমরা একটা প্রোগ্রাম শুরু করব, তারপর ইনপুট হিসেবে একটা n নিব। এখন যেহেতু তুমি যোগফল নির্ণয় করতে আসছো, সো তোমার সাম নামক একটা ভেরিয়েবল দরকার, তো তুমি একটা ভেরিয়েবল নিয়ে নিবা, সাম একটা ভেরিয়েবল নিয়ে নিবা। ঠিক আছে, এখন ইনিশিয়ালি তো সামের কোনো ভ্যালু নাই, ফাঁকা, সো সাম ইকুয়াল টু 0 ধরে নিবা। এবং আমাদের প্রথম ডাটাটা কিন্তু 1, 1 + 2 + 3 যেহেতু, সো প্রথম ডাটাটা হবে 1, i এর ইকুয়াল টু 1, ইনিশিয়ালটা আমরা করব 1 দিয়ে। এখন
আমরা এই 1 জিনিসটাকে পরবর্তীতে 2 বানাবো, 2 কে 3 বানাবো, 3 কে 4 বানাবো। তাহলে এই i এর মানটা, যেটাকে আমি 1 দিয়ে শুরু করতেছি, এটাকে আমি i দ্বারা নাম দিচ্ছি, এটাকে আমি 1 দিয়ে শুরু করতেছি, এটাকে আমি কি নাম দিব? i নাম দিব। হ্যাঁ, এটাকে আমি i দ্বারা শুরু করব। ঠিক আছে, এই i এর ভ্যালুটা আমরা দেখবো n এর চেয়ে বড় নাকি ছোট। যতক্ষণ পর্যন্ত i লেস দেন অর ইকুয়াল টু n থাকবে, মানে কি i এর মান যতক্ষণ n এর সমান বা n যদি ছোট হবে ততক্ষণ পর্যন্ত তোমার যোগফলটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, এই যে যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনের মধ্যে থাকবে ততক্ষণ কি তুমি এই যে ধাপ 5-এ চলে যাবে। ওই ধাপটাতে আমরা কি করবো? জাস্ট যোগ করব এবং আয়ের মানটা বাড়িয়ে দিব। ঠিক আছে, আর যদি মিথ্যা হয়ে যায় তখন সেইটা ধাপ 5-এ যাবে না, সে ধাপ 6-তে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন আমি আমার মতো করে বুঝাই দিই। যেমন ধরো তুমি আগে লিখো, সবগুলো লিখে দিই। হ্যাঁ, ধাপ 1, ধাপ 1টা কি হবে? প্রোগ্রাম শুরু। ধাপ 1 হচ্ছে প্রোগ্রাম শুরু করি, প্রোগ্রাম শুরু করি। তারপরে ধাপ 2, ধাপ 2তে কি বলা হচ্ছে দেখো তো, এটা পুরাটা সাম নির্ণয় করতে গেলে আমার কি দরকার? একটা ভেরিয়েবল দরকার। তো সাম ইকুয়াল টু 0 আমাদের ধরে নিতে হবে। তার আগে এই n টা নির্ণয় করা খুবই জরুরি। তাহলে কি করব? ইনপুট n এর মান, ইনপুট নেই, n এর মান ইনপুট নেই। ঠিক আছে, তারপর ধাপ 3-এ ওই যে ভেরিয়েবল যে দুইটা আমাদের দরকার, একটা ভেরিয়েবল হচ্ছে যে কাজটা আমি বারবার করব, যে একটা সংখ্যা দিয়ে আমি বারবার করব, সেটার নাম দিচ্ছি i। তো i এর মান বারবার চেঞ্জ হচ্ছে, এক এক করে বাড়তেছে। তাহলে আমি i এর মান ফার্স্টে 1 ধরবো এবং সাম, আমাদের যে সাম সেটাকে আমি ফার্স্টে 0 ধরবো। ঠিক আছে, এটা ধরার পরে আমরা কি সেম কাজটা বারবার করার চেষ্টা করব। ওকে, তাহলে ধাপ 4-এ চলে যাচ্ছি। ধাপ 4, তো কাজটা যে করবে এটা কন্ডিশনের আলোকেই তো করবে, তাই না? কন্ডিশনটা কি আমি অলরেডি লিখে রাখছি, যে i এর মানটা n এর সমান বা n এর চাইতে ছোট হইতে হবে। দেখো এটা i এর মান, এটা i এর মান, এটা i এর মান, মানে i এর মান এক এক করে বাড়তেছে। এটা n এর সমান বা n এর চাইতে ছোট যতক্ষণ হবে ততক্ষণ যোগফলটা চলবে। i এর মান যদি n এর চেয়ে বড় হয়ে যায়, মানে কি এটা যদি 100 হয় এবং তোমার i এর মান যদি 101 হয়, তাহলে তো সে ধারার বাহিরে, তখন তো কন্ডিশনের মধ্যে পড়বে না। তাহলে আমরা এইভাবে লিখতে পারি i লেস দেন অর ইকুয়াল টু n হলে, অমুক ধাপে যাও। ঠিক আছে, ধাপ 5-এ যাও, ধাপ 5-এ যাই। ঠিক আছে, অন্যথায় দেখো এখানে তুমি চাইলে যাই লিখতে পারো, অথবা তুমি লিখতে পারো। নরমালি হচ্ছে করি, যাই, এভাবে লিখলে সুন্দর হয়, ও কার না লেখা। অন্যথায় ধাপ 5-এ যায়, অন্যথায় ধাপ 6-এ যায়, অন্যথায় ধাপ 6-এ যাই। ঠিক আছে, আচ্ছা তাহলে ধাপ 5-এ চলে যাচ্ছি। ধাপ 5 একটু আগে তোমাদেরকে বলছি, যদি কন্ডিশনের মধ্যে পড়ে তাহলে তুমি কি করবা? তোমার সামটাকে বের করে থাকবা, প্রত্যেকবার সাম বের হইতে থাকবে। ঠিক আছে, তাহলে প্রত্যেকবার যদি সাম বের হইতে হয় তাহলে কি হবে? সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই। হ্যাঁ, আচ্ছা সাম ইকুয়াল সাম প্লাস আই লিখলাম, আর আই এর মানও কিন্তু এক এক করে বাড়বে। তাহলে এইভাবে লিখতে হবে আই ইকুয়াল টু আই প্লাস 1 নির্ণয় করি। হ্যাঁ, নির্ণয় করি। তো নির্ণয় করার পর কি বসে থাকবা? না, এরপরে হচ্ছে তুমি রিপিট করবা, অর্থাৎ ধাপ 4-এ আবার চলে যাবা, মানে ধাপ 4 ধাপ 5 ধাপ 4 ধাপ 5 এভাবে চলতে থাকবে। এখন এটা একটু ইনফিনিট টাইপ পর্যন্ত চলবে না, এটা যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনের মধ্যে আছে, অর্থাৎ এই ধারার মধ্যে আছে, ততক্ষণ এটা চলবে। ঠিক আছে, এরপরে কি ধাপ 4-এ যাই, ধাপ 4-এ যাই, এটা নির্ণয় করার পরে আমরা ধাপ 4-এ চলে যাব। হ্যাঁ, আর এখানে তো বলাই হয়েছে যে এই কন্ডিশনের মধ্যে যখন, এটা তো আজীবন চলবে, একটা সময় সে কন্ডিশন মিথ্যা হয়ে যাবে, তখন সে ধাপ 5-এ না ঢুকে সে ধাপ 6-এ ঢুকে যাবে। ঠিক আছে, ধাপ 6-এর মধ্যে আমরা কি করব? যেহেতু আমাদের লুপ শেষ, আমরা এখন কি করবো? আউটপুটটা প্রিন্ট করবো, সামটাকে প্রিন্ট করবো। তাহলে সাম প্রিন্ট করি, সাম প্রিন্ট করি, সাম প্রিন্ট করি, তারপরেই আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, সো তোমরা একটু কমেন্টে বলো বুঝতে পারছো কিনা। হ্যাঁ, প্রোগ্রাম তাহলে কি হয়ে যাচ্ছে? ফিনিশ, প্রোগ্রাম শেষ, প্রোগ্রাম শেষ। এরই মাধ্যমে আমাদের প্রোগ্রামটা কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়েছে, একটু কমেন্টে জানাও। আচ্ছা, তো প্রোগ্রামটা আমাদের এরই মাধ্যমে শেষ হয়ে গেল। নেক্সট হচ্ছে আমরা অন্য আরেকটা প্রোগ্রামে যাব, তবে এই প্রোগ্রামটার এখন কি বাকি আছে? ফ্লো চার্ট বাকি আছে। হ্যাঁ, আমরা চলো এখন ফ্লো চার্টে চলে যাই। এই প্রোগ্রামটারই ফ্লো চার্ট আমরা আঁকবো। ফ্লো চার্টে সবার প্রথমে কি হয় ভাইয়া? স্টার্ট হয়, তারপরে কি হয়? আমাদের যে ধারার ইনপুটটা, আগে এন এর মানটা জানা দরকার। তাহলে এন ইনপুট নেই, এন ইনপুট, এটা আমরা ইংলিশ লিখি ইনপুট এন, ইনপুট এন। ঠিক আছে, ইনপুট নেওয়ার, এটা তো
এটা হচ্ছে কি আমাদের ইনপুট এবং আউটপুটের জন্য সিম্বল সামান্তরিকের মতো। নেওয়ার পর আমরা যে কাজটা করতে হবে, আই এর এবং সামের পরিচয় দিয়ে দিতে হবে। আই এর পরিচয়টা কি বলতো ভাইয়া? আই এর পরিচয়টা হচ্ছে আই এর মান ইনিশিয়ালি 1 এবং সামের মান ইনিশিয়ালি হচ্ছে 0। ঠিক আছে, এটা তো কোনো ইনপুট না আউটপুটও না, এর জন্য এটা কি করবা, একটা রেক্টাঙ্গুলার বক্স দিবা। পরবর্তীতে আমাদের যে কন্ডিশনটা ছিল যে আই এর মান যতক্ষণ এন এর সমান বা তাদের ছোট, ততক্ষণ সে কি করবে, একটা কাজ বারবার করবে। ঠিক আছে, তো ধরো এখানে আমি ইয়েস দিই, হ্যাঁ এখানে আমি ইয়েস দিলাম আর এখানে আমি নো দিলাম। ওকে, তো সে কিছু পরিমাণ কাজ বারবার করতে হবে। ঠিক আছে, তো ইয়েস হওয়া মানে কি, সেই লুপের মধ্যে আছে, লুপের মধ্যে থাকলে তার ঘটনা হবে কি সাম ইকুয়াল টু সাম প্লাস আই, সাম ইকুয়াল টু সাম প্লাস আই, এবং সেই ক্ষেত্রে আই এর মানও কিন্তু এক এক করে বেড়ে যাবে। ঠিক আছে, বেড়ে কি সে বসে থাকবে না, সে বেড়ে এই কন্ডিশনটা আবার ঘটবে। তাহলে এটা চিত্রটা এরকম হবে, সেটা আবার এখানে ব্যাক করবে। তো ভালো, এখানে একটা গোল্লা দিয়ে দিলে ঠিক আছে সবচেয়ে বেটার হয়। এখানে যদি আমরা একটা গোল দিয়ে দিই, এটাকে কানেক্টিং পয়েন্ট বলা হয়, এটাকে কানেক্টিং পয়েন্ট বলে। আর যদি মিথ্যা হয় তখন তো সে এখানে এসে বলে, হ্যাঁ এখানে এসে সে কি করবে, সে সামকে প্রিন্ট করবে। তাহলে আমরা কি লিখবো, প্রিন্ট সাম। ঠিক আছে, আমরা তাহলে কি লিখবো, প্রিন্ট সাম। ঠিক আছে, এখন তোমরা একটু দ্রুত কমেন্টে জানিয়ে ফেলো বুঝতে পারছো কি, এটাকে আমরা প্রিন্ট করে ফেললাম। হ্যাঁ, এই পুরো জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা? এটার সাথে কিন্তু আবার কানেকশন দিয়ে দিও না, হ্যাঁ এটার মাধ্যমে কিন্তু আমাদের প্রোগ্রামটা শেষ। তাহলে ফিনিশ। একটু দ্রুত তোমরা কমেন্টে জানিয়ে ফেলো পুরোটা বুঝতে পারছো কিনা। এরই মাধ্যমে আমাদের লুপের যে বেসিকটা, হ্যাঁ একটা ধারার যোগফল নির্ণয় করা, সেটা কিন্তু আমরা বুঝে ফেললাম। একটু তাড়াতাড়ি বলো। হ্যাঁ, লাইভের ফিক্স টাইম কখন বুঝতে পারছি না। আচ্ছা, লাইভের ফিক্স টাইমটা হচ্ছে সন্ধ্যা 7টায়। আজকে হচ্ছে একটু রাত্রেবেলা আসছি, হ্যাঁ আমরা অন্যদিন ইনশাল্লাহ সন্ধ্যা 7টা বাজে আমরা ক্লাস করব। ওকে, আচ্ছা যারা লাইভে থাকতে পারতেছে না সমস্যা নাই, আমরা এই ভিডিওটা ইউটিউবে দিয়ে দিব। ঠিক আছে, ইনশাল্লাহ নেক্সট ক্লাস গুলা হচ্ছে তোমরা সন্ধ্যা 7টার মধ্যেই লাইভটা পেয়ে যাবা। ঠিক আছে, ওকে। তো এটা গেল, আমরা নেক্সট একটা প্রবলেমে চলে যাব, নেক্সট টপিকে চলে যাব। নেক্সট টপিকটা হচ্ছে সুডো কোড। এখন সুডো শব্দের অর্থ কি? সুডো হচ্ছে একটা গ্রিক শব্দ যার অর্থ হলো ছদ্ম বা যা সত্য নয়। হ্যাঁ, তাহলে আমরা লাইনটা দাগায় ফেলি। হ্যাঁ, সুডো কি? সুডো কি? সুডো হলো একটি শব্দ যার অর্থ ছদ্ম বা সত্য নয়। সুডো হলো একটি শব্দ যার অর্থ ছদ্ম বা সত্য নয়। সুডো হলো একটি শব্দ, সুডো কি, এগুলো তোমার কয়ের জন্য লাগবে বা অবজেক্টিভের জন্য লাগবে, যা কি সত্য নয়। প্রোগ্রামের ধরন ও কার্যাবলী তুলে ধরার জন্য প্রোগ্রামিং এর মতো কিছু প্রোগ্রামিং নয় এমন কিছু সংখ্যক নির্দেশ বা কোড বা স্টেটমেন্টের সমাহারকে আমরা সুডোকোড বলে থাকি। তো এটা সুডোকোডের সংজ্ঞা। প্রোগ্রামিং এর কি ধরন, হ্যাঁ প্রোগ্রামের ধরন ও কার্যাবলী তুলে ধরার জন্য, প্রোগ্রামের ধরন ও কার্যাবলী তুলে ধরার জন্য প্রোগ্রামিং এর মতো কিন্তু প্রোগ্রামিং না, খেয়াল করো এটা কি প্রোগ্রামিং এর মতো কিন্তু প্রোগ্রামিং না এমন কিছু স্টেটমেন্টকে আমরা সুডোকোড বলে থাকি। যেমন এটার দিকে তাকাও, আমি একটা প্রোগ্রাম, একটা শুরু করে আমি দেখাচ্ছি। স্টার্ট ইনপুট এক্স ওয়াই জেড, তুমি একটা প্রোগ্রাম স্টার্ট করতেছো, সেটাকে তুমি ইনপুট দিচ্ছ, টোটাল ইজ ইকুয়াল টু কি, তিনটা যোগফল, তারপর তুমি এভারেজ করবে, এভারেজ মানে কি টোটাল ডিভাইড বাই 3, আউটপুট হিসেবে এভারেজ দেখাবে এন। তো এই যে এটা কিন্তু একটা কোড, এই কোডটা কিন্তু সি প্রোগ্রামের মাধ্যমে লেখা হয় না, এটা জাভা দিয়েও লেখা হয় না, এটা নর্মাল ইংরেজি ভাষা লেখা হয়েছে। তবে অ্যালগোরিদম তো লেখা থাকে একটু বিস্তারিত ভাবে লেখা থাকে, এখানে বিস্তারিত লেখা না, এটা কোড আকারে লেখা, বাট এটা কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা নর্মাল কোড, এটা ইংলিশে নর্মাল কোড, এটাকে আমরা সুডোকোড বলে থাকি। পরীক্ষার হলে সুডোকোড আসে না যে মানে অমুক প্রোগ্রামে সুডোকোড লিখো, এগুলো আসে না। হ্যাঁ, জাস্ট এমনি জেনে রাখো যে সুডোকোডটা কি। আমরা একটু মনে রাখো জিনিসপাতি পড়ি, চলো। ফ্লোচার্টের মৌলিক গঠন কয়টি? 4টি, এটা মনে রাখবো। ফ্লোচার্টের মৌলিক গঠন কয়টি? 4টি। ফ্লোচার্টের মৌলিক গঠন কয়টি? 4টি। ঠিক আছে, ফ্লোচার্টের মৌলিক গঠন কয়টি? 4টি। সকল নির্দেশনা ধারাবাহিক অনুক্রমে সাজানো থাকে কোন অনুক্রমে? সরল অনুক্রমে। প্রোগ্রামে একই ধরনের কাজ বারবার যে করা হয় সেটাকে আমরা কি বলে থাকি? লুপ বলে থাকি। প্রোগ্রামে একই কাজ বারবার করা হলে সেটাকে আমরা কি বলে থাকি? লুপ বলে থাকি। আচ্ছা, প্রোগ্রাম ডিজাইনের অনেকগুলো মডেল আছে, আমরা সেই মডেলগুলো দেখবো। একটা হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, স্ট্রাকচার প্রোগ্রামিং আমরা ল্যাঙ্গুয়েজ যদি একটুখানি পড়ার চেষ্টা করি, ডাচ বিজ্ঞানী এডগার ওয়েবে ডেক্সট্রা উনি প্রথম বড় আকারে প্রোগ্রাম উন্নয়নের উদ্দেশ্যে স্ট্রাকচার প্রোগ্রামিং এর ধারণা দেন। স্ট্রাকচার মডেলে পুরো সমস্যাকে বিভিন্ন অংশ বা মডিউলে ভাগ করা হয়, প্রতিটি মডিউলকে ছোট আকারে সমস্যা ভাবা যেতে পারে। স্ট্রাকচার প্রোগ্রামিং এর সুবিধা হলো, এটা পরীক্ষা আসতে পারে যে স্ট্রাকচার প্রোগ্রামিং সুবিধা কি, তখন তুমি এটা লিখবা যে স্ট্রাকচার প্রোগ্রামিং এর সুবিধা হলো এতে বড় আকারের সমস্যা সহজে সমাধান করা যায়। একবার কোনো কোড লিখে তা একাধিকবার ব্যবহার করা যায়। এগুলো অনুধাবনে আসতে পারে। সো আসি একটু লেখানো, আমি কিন্তু এই ক্লাসে শুধু যে গঘ পড়াচ্ছি তা না, তোমাদেরকে খেয়াল করে দেখো যারা প্রথম থেকে আসছো এই ক্লাসগুলা,
হ্যাঁ, আমি কিন্তু ক খ গুলো পড়াচ্ছি। স্ট্রাকচার প্রোগ্রামিং এ একটি মূল প্রোগ্রাম থাকে যা বিভিন্ন মডিউলকে কি করে থাকে, কল করে থাকে। এক মডিউল আবার অন্য মডিউলকে কল করতে পারে। এরকম কিছু ল্যাঙ্গুয়েজের নাম চলো আমরা একটু জেনে আসি। যেমন হচ্ছে বেসিক, ফোরট্রান। হ্যাঁ, এরকম কিছু ল্যাঙ্গুয়েজের নাম হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং এর বেসিক কয়েকটা প্রোগ্রামিং এর নাম হচ্ছে বেসিক, ফোরট্রান, কোবল, প্যাসকেল, সি। তার মানে সি কিন্তু একটা স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আচ্ছা, স্ট্রাকচার প্রোগ্রামে 3 ধরনের কাঠামো ব্যবহার করা হয়ে থাকে। স্ট্রাকচার প্রোগ্রামে কয় ধরনের কাঠামো ব্যবহার করা হয়? 3 ধরনের। স্ট্রাকচার প্রোগ্রামে কয় ধরনের কাঠামো ব্যবহার করা হয়? 3 ধরনের। 1 নাম্বার হলো পর্যায়ক্রমিক কাঠামো, 2 নাম্বার হলো সিদ্ধান্তমূলক কাঠামো এবং 3 নাম্বার হচ্ছে চক্রাবর্তী কাঠামো। তো আমরা শুরু করি। পর্যায়ক্রমিক মানে কি? এই কাঠামোতে প্রোগ্রামে বা মডিউলের একটার পর একটা নির্দেশ থাকে, যে এইটা তারপরে এইটা তারপরে এইটা, এইভাবে নির্দেশ করা থাকে। 2 নাম্বারটা কি? সিদ্ধান্তমূলক। এই কাঠামো একটা নির্দিষ্ট শর্তের উপর নির্ভর করে। তাই সিদ্ধান্তমূলক কিসের উপর নির্ভর করে? শর্তের উপর নির্ভর করে। শর্তটি সত্য হলে একটি স্টেটমেন্ট বা নির্দেশ নির্বাহ হয়, আর মিথ্যা হলে অন্য আরেকটি স্টেটমেন্ট নির্বাহ হয়। সিদ্ধান্তমূলক কাজের প্রয়োজনে এই কাঠামো ব্যবহার করা হয়ে থাকে। একাধিক সিদ্ধান্ত নেয়ার বেলাতেও আমরা এই কাঠামো ব্যবহার করতে পারি। তারপর কি আসতে পারে? একাধিক সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনটা ব্যবহার করা হয়? তখন তুমি উত্তর কি দিবা? সিদ্ধান্তমূলক কাঠামো উত্তর দিবা। নেক্সট, চক্রাবর্ত কাঠামো। এই কাঠামোকে আমরা লুপ বলে থাকি। এক বা একাধিক নির্দেশ বারবার লিখতে হয় না। যেমন একটু আগে আমরা একটা কাজকে বারবার বারবার করতে আসি, সো লিখবে একবারই, কিন্তু ঘটনাটা ঘটবে অটোমেটিক ভাবে বারবার। ওকে, আমরা কিছু মনে রাখার জিনিস পড়ি। সর্বপ্রথম স্ট্রাকচার প্রোগ্রামিং এর ধারণা কে দিয়েছেন? একটু আগে নামটা পড়ছি, ওনার নাম এডগার ওয়েবে ডেক্সট্রা। তারপরে কি স্ট্রাকচার প্রোগ্রামিং এ কয়টা কাঠামো আছে? একটু আগে পড়ছি, 3টা কাঠামো আছে। একটি নির্দিষ্ট শর্তের উপর নির্ভর করে যে কাঠামো তৈরি হয় সেটা সিদ্ধান্তমূলক। যে টোটাল 3টা ছিল, মাঝখানে যেটা ছিল 2 নাম্বারটা শর্তের উপর ডিপেন্ড করে, সেটা হলো সিদ্ধান্তমূলক। ঠিক আছে। আচ্ছা, নেক্সট পেজ চলে যাচ্ছি। এই ক্লাসে বিশেষত্ব হলো তোমাদের কোনো পেজ কিন্তু বাদ রাখি না, প্রত্যেকটা পেজে কিন্তু পড়াই। ওকে, আচ্ছা নেক্সট, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটাকে আমরা ওওপি বলে থাকি। অবজেক্ট ওরিয়েন্ট, আগে ছিল স্ট্রাকচার, এখন বলবো অবজেক্ট ওরিয়েন্টেড। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জিনিসটা আসলে কি? প্রোগ্রামিং এ কোনো সমস্যা সমাধানের জন্য যখন অবজেক্ট তৈরি করা হয় এবং ওই অবজেক্টিভের মধ্যে যাবতীয় সমস্যার উপকরণ সমাধান পাওয়া যায়, তখন তাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলা হয়। এটা কিন্তু একটা সংজ্ঞা হয়ে গেল, পরীক্ষা আসতে পারে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কাকে বলে। হ্যাঁ, তারপর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ একটা অবজেক্ট তৈরি করা হয় এবং সেই অবজেক্টিভের মধ্যেই তোমার কিন্তু সকল ধরনের সমস্যাও থাকে এবং সমাধানও থাকে। তারপর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মডেলে ডেটা ও সংশ্লিষ্ট কোডকে একক হিসেবে বিবেচনা করা হয়। এই ধরনের একককে আমরা ক্লাস বলে থাকি। হ্যাঁ, এই এককটাকে আমরা কি বলে থাকি? ক্লাস বলে থাকি। এই ধরনের একককে আমরা ক্লাস বলে থাকি। ক্লাসে কোনো ডেটা রেখে নির্বাহ করতে হলে নির্দিষ্ট ক্লাসের অবজেক্ট তৈরি করতে হয়। কোনো প্রোগ্রাম উন্নয়নের সময় ক্লাসগুলো এমন ভাবে আমরা তৈরি করে থাকি যাতে তা বাস্তব সমস্যাকে ভালোভাবে উপস্থাপন করতে পারে। আচ্ছা, এখানে খুব গুরুত্বপূর্ণ 3টা জিনিস আছে, এগুলো পরীক্ষা আসে। যেমন হচ্ছে ইনহেরিটেন্স পরীক্ষা আসতে পারে, এনক্যাপসুলেশন পরীক্ষা আসতে পারে, পলিমরফিজম। এগুলো কোথায় আসে? ক বা খতে আসে, এর বেশি কোথাও আসে না। ছোট আকারে প্রোগ্রাম রচনা করার জন্য ওপি মডেল, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মডেলের কোনো বিশেষ সুবিধা দেয় না, কিন্তু বড় ধরনের যে প্রোগ্রামগুলো আছে কয়েক হাজার লাইনের, উন্নয়নের জন্য ওপি অপরিহার্য মডেল। তাহলে পরীক্ষা আসতে পারে যে কয়েক হাজার লাইনের যে প্রোগ্রাম, সেগুলোর জন্য কোনটা বেটার? ওপি বেটার। ওপি এর বিশেষ সুবিধা হলো ইনহেরিটেন্সের মাধ্যমে প্রচলিত ক্লাসকে বর্ধিত করে ও নতুন ও উন্নত ক্লাস তৈরি করা যায়। ডেটা লুকানো থাকে বলে অপ্রত্যাশিত পরিবর্তন করা সম্ভব নয়। এখানে কি হয়? ডেটাগুলো লুকানো থাকে। হ্যাঁ, তার পরীক্ষা আসতে পারে ওপি তে ডেটা কিভাবে থাকে? উত্তর কি দিবা? লুকানো থাকে। সকল প্রোগ্রামিং ভাষায় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সমর্থন করে না। সকল প্রোগ্রামিং ভাষা অবজেক্ট ওরিয়েন্টেড সমর্থন করে না। ওপি প্রোগ্রামিং ভাষার উদাহরণ হলো সি প্লাস প্লাস। দেখো এখানে সি নাই, এখানে কিন্তু অন্য একটা ল্যাঙ্গুয়েজ আছে, সি প্লাস প্লাস আছে, জাভা আছে এবং সি হ্যাশ আছে, ঠিক আছে, ইত্যাদি। কোন প্রোগ্রামিং ভাষাকে পরিপূর্ণ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা হতে হলে তার মধ্যে 3টা বৈশিষ্ট্য থাকা লাগবে। 3টা বৈশিষ্ট্য কি কি? নাম্বার 1, ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স হলো এমন একটা ক্ষমতা যার মাধ্যমে কোনো প্রচলিত ক্লাসের কোনো পরিবর্তন না করে পরিবর্ধিত নতুন ক্লাস তৈরি করা যায়। মানে একটা ক্লাস তোমার কাছে আছে, সেটাকে তুমি চেঞ্জ করবা না, চেঞ্জ না করেই, কি বলছে, যে কোনো পরিবর্তন না করেই তুমি পরিবর্ধিত করতে পারবা, অর্থাৎ তুমি অ্যাড করতে পারবা। ঠিক আছে, তোমার কাছে একটা জিনিস আছে, সেটাকে তুমি চেঞ্জ না কইরা তুমি উল্টা আরো কিছু অ্যাড করতে পারবা। ঠিক আছে, সেটাই হলো ইনহেরিটেন্স। নতুন ক্লাস মূল ক্লাসের প্রয়োজনীয় বৈশিষ্ট্য ধারণ করে থাকে। হ্যাঁ, এটাও কিন্তু ক্ষয়ের জন্য আসতে পারে। এবার আসো এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন জিনিসটা কি? এনক্যাপসুলেশনটা হচ্ছে কোন চলকের ডেটা এবং ইনস্ট্রাকশন একত্রিত অবস্থায় থাকাকে আমরা এনক্যাপসুলেশন বলে থাকি। কোন চলকের ডেটা এবং ইনস্ট্রাকশন একত্রিত অবস্থায় থাকাকে আমরা এনক্যাপসুলেশন বলে থাকি।
যে চলকের জন্য যে ডেটা সেই চলকের বাইরে তার আর অন্য কোনো অস্তিত্ব থাকে না, ফলে ডেটার উপর প্রোগ্রামের অন্য অংশের কোনো প্রভাব থাকে না। আচ্ছা, তাহলে এইটা জিনিসটা আসলে কি দাঁড়াইলো, তোমার চলকের বিভিন্ন ডেটা থাকে না, হ্যাঁ একটু আগে যেমন আমরা সামের মান কত ছিল, 100 ছিল, 0 ছিল, কোন চলকের ডেটা এবং কিছু আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিই যে এইটা করো ওইটা করো, এবং ইনস্ট্রাকশন একত্রিত অবস্থায় থাকাকে আমরা এনক্যাপসুলেশন বলে থাকি। তোমার কি থাকবে, বিভিন্ন ধরনের চলক থাকবে, সেই চলকের মধ্যে ডেটা থাকবে এবং বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, তুমি এটা করবা ওইটা করবা, এটাকে একত্রিত অবস্থায় আমরা এনক্যাপসুলেশন বলে থাকি। যে চলকের জন্য যেই ডেটা, খেয়াল করো, ধরো সাম নামক একটা চলক ছিল, সেখানে তোমার ডেটাটা ছিল 0, হ্যাঁ একটু আগে আমরা যেটা করছিলাম, যে চলকের জন্য যেই ডেটা সেই চলকের বাইরে তার অন্য কোনো অস্তিত্ব নাই, তার মানে সামের মান যে 0 ছিল ওইটা কিন্তু আর অন্য কোনো তার মধ্যে থাকবে না, ফলে ডেটার উপর প্রোগ্রামের অন্য কোনো অংশে প্রভাব পড়বে না, অর্থাৎ এই 0টা শুধুমাত্র সামের মধ্যে আছে, এটা আর অন্য কোনো জায়গায় প্রভাব ফেলবে না। এইটাই হলো এনক্যাপসুলেশন। দেখো এনক্যাপসুলেট, ক্যাপসুল, ক্যাপসুল ওষুধ যে ক্যাপসুল আছে না, ক্যাপসুল মানে কি, সেটা তোমার হচ্ছে আবদ্ধিত করে রাখা কোনো কিছুকে, ঠিক আছে। তো তোমার ডেটাটাকে সে সুরক্ষিত রাখছে, আবদ্ধিত করে রাখছে, এটার অন্য কোনো জায়গায় ইফেক্ট ফেলবে না, এটাই এনক্যাপসুলেশন। নেক্সট, পলিমরফিজম। পলিমরফিজম অর্থ হচ্ছে বহুরূপ, পলি শব্দের অর্থ কিন্তু বহু, ঠিক আছে, তাহলে পলিমরফিজম শব্দের অর্থ কি, বহুরূপ। এই বৈশিষ্ট্যের জন্য কোন কোড মডিউলের নাম এক হলেও একাধিক রূপ থাকতে পারে, তাহলে পলিমরফিজম মানে কি, একাধিক রূপ, কোন একটা জিনিসের একাধিক রূপ, ঠিক আছে। কখন কোন রূপটি ব্যবহৃত হবে তা কম্পাইলার নির্ধারণ করবে, এখানে স্পষ্ট একটা লাইন বলে দিচ্ছে, কোন রূপটা হবে সেটা কে নির্ধারণ করে দিবে, কম্পাইলার। একই অপারেটর ভিন্ন ধরনের ডেটার উপর প্রয়োগ করা যেতে পারে, সঠিক ডেটা নিরূপণ করা কার কাজ, কম্পাইলারের কাজ। কম্পাইলার কি একটা সফটওয়্যার যেটা দিয়ে আমরা আসলে সি প্রোগ্রাম বা অন্যান্য যে প্রোগ্রাম গুলো আছে সেগুলো আমরা রান করে থাকি। চলো কিছু অবজেক্টিভ পড়ি। একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা হলো জাভা, এটা সিলেট বোর্ড 2019 সালে আসছে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বৈশিষ্ট্যটা কি, ইনহেরিটেন্স, এই যে তিনটা আছে। তারপর পলিমরফিজম অর্থ কি, বহুরূপ। সো আমরা এইগুলো যখন রিডিং করছি তখনই দেখতে পারতেছি এগুলোর উপর যত এমসিকিউ বোর্ডে আসে সেগুলো পারতেছি, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন পরবর্তীতে চলে যাই ভিজুয়াল প্রোগ্রামিং। ভিজুয়াল শব্দের অর্থ কি, মানে তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ, ভিজুয়াল, ভিজুয়ালাইজ করতে পারতেছো, ঠিক আছে, দর্শন, হ্যাঁ। তো সেইটার জন্য যে প্রোগ্রামিং, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এটা অনেক সময় আসে যে গুই, জিইউআই এর পূর্ণরূপ কি, উত্তর কি দিবা, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। গুই এই সমৃদ্ধ পরিবেশকে আমরা ভিজুয়াল বা দৃশ্যমান বলে থাকি, ঠিক আছে, এটাকে আমরা কি বলতেছি, ভিজুয়াল বা দৃশ্যমান বলে থাকে। চিত্র ভিত্তিক বা ভিজুয়াল পরিবেশে কাজ করা সহজ বলে চিত্রভিত্তিক প্রোগ্রামিং ভাষাটা উদ্ভাবিত হয়েছে। আচ্ছা, চিত্রভিত্তিক পরিবেশ হলেও প্রোগ্রামিং এর ক্ষেত্রে মূলত স্ট্রাকচার প্রোগ্রামিং অথবা ওপি মডেল ব্যবহৃত হয়। দেখো, এটা নামে কিন্তু ভিজুয়াল, কিন্তু ভিজুয়াল হইলেও এটার ভিতরে ভিতরে কিন্তু স্ট্রাকচার প্রোগ্রামিং আমরা প্রথমে যেটা পড়ছিলাম সেটা থাকে, আবার ওপি মডেলও থাকে, দুইটাই থাকে, ঠিক আছে। তবে প্রকৃত প্রোগ্রামিং মডেল প্রোগ্রাম থেকে আড়ালে থাকায় চিত্রভিত্তিক প্রোগ্রামিং বেশ জনপ্রিয়। মাইক্রোসফট কোম্পানির ভিজুয়াল বেসিক হলো প্রথম চিত্রভিত্তিক প্রোগ্রামিং মডেল। এটা এই অবজেক্টিভটা অনেক জায়গায় অনেকবার আসছে। সেটা কি, যে নিচের কোনটি প্রথম প্রথম হচ্ছে চিত্রভিত্তিক প্রোগ্রামিং মডেল, তখন তুমি উত্তর কি দিবা, মাইক্রোসফটের, ঠিক আছে, ভিজুয়াল বেসিক। বর্তমানে ভিজুয়াল বেসিক এবং ডেলফি নামে দুইটা ভিজুয়াল প্রোগ্রামিং সফটওয়্যার পাওয়া যায়। পরীক্ষা আসতে পারে যে দুইটা ভিজুয়াল সফটওয়্যারের নাম কি, একটা হচ্ছে বেসিক আর একটা হচ্ছে ডেলফি। ভিজুয়াল প্রোগ্রামিং প্রকৃতপক্ষে এক ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, এটা একটা সফটওয়্যার, ঠিক আছে। বড় আকারের বা দক্ষ প্রোগ্রাম রচনার জন্য এসব সফটওয়্যার খুব একটা ব্যবহৃত হয় না, তবু চিত্রভিত্তিক প্রোগ্রামের জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। তো এরকম কিছু নাম হলো ভিজুয়াল সি প্লাস প্লাস, আমরা কিন্তু সি প্লাস প্লাস শিখছি, বাট ভিজুয়াল সি প্লাস প্লাস আলাদা। এখানে চিত্র থাকে, ভিজুয়াল বেসিক, মাইক্রোসফট এক্সেস এবং ওরাকল ডেভেলপার। ওকে, আমরা কিছু অবজেক্টিভ শিখে আসি। গুই এর পূর্ণরূপ কি, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তারপর প্রথম চিত্রভিত্তিক প্রোগ্রামিং মডেল কোনটা, ভিজুয়াল বেসিক, এগুলো আমরা পড়ে ফেলছি। বর্তমানে জনপ্রিয় দুইটা সফটওয়্যার নাম কি, ভিজুয়াল বেসিক এবং ডেলফি। খেয়াল করছো, এইখান থেকে কিছু ইম্পর্টেন্ট অবজেক্টিভ গুলা মনে রাখার মধ্যে দিয়ে দাও, ঠিক আছে। সো এর মাধ্যমে আমরা এটাও শিখে ফেললাম। তো তোমরা সি, যে আমরা কিন্তু সি প্রোগ্রামিং এখন ঢুকে গেলাম, সি প্রোগ্রামিং এটা একবার রিডিং দাও, এখানে কি কি লেখা আছে একবার রিডিং দাও।
আচ্ছা, তো আমরা সি প্রোগ্রামিং এর যে বেসিক সেটার মধ্যে এখন ঢুকে যাব। সি প্রোগ্রামিং ইতিহাস এখানে লেখা আছে যে সি একটা স্ট্রাকচার বা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটি মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। আমরা কিন্তু পড়ছিলাম যে ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু অনেক ভেরিয়েশন আছে। একটা হচ্ছে তোমার একবারে লো লেভেল, হ্যাঁ, তার লো লেভেলের মধ্যে দুইটা আছে, মেশিন ল্যাঙ্গুয়েজ আছে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আছে। তারপর হচ্ছে মিড লেভেল, মিড লেভেলের মধ্যে কিন্তু সি পড়ছে, ঠিক আছে। যেটি একটি মিড লেভেল ল্যাঙ্গুয়েজ হিসেবে জনপ্রিয়। সি নামটা এসেছে মার্টিন রিচার্ডস এর উদ্ভাবিত বিসিপিএল, হ্যাঁ, ভাষা থেকে, যা প্রাথমিকভাবে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় রিসার্চ ওরিয়েন্টেড কাজে ব্যবহৃত হতো। তারপরে আসতে পারে সি ল্যাঙ্গুয়েজ, আমরা কোথা থেকে আসছে, তুমি উত্তর কি দিবা? বিসিপিএল, বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেখান থেকে আসছে। বিসিপিএল সংক্ষেপে বি নামে পরিচিত ছিল। তার মানে আগে সি প্রোগ্রামিং এর আগে বি প্রোগ্রামিং নামক একটা প্রোগ্রাম ছিল। পরে বি এর উন্নয়নের ফলে সি এর বিকাশ ঘটে। 1970 সালে যুক্তরাষ্ট্রের টিএনটি বেল ল্যাবরেটরিতে ডেনিস রিচি ডিইসি পিডিপি আইটি একটা কম্পিউটারের নাম, হ্যাঁ, এই কম্পিউটারে ডিইসি পিডিপি আইটি কম্পিউটার ব্যবহারের জন্য ইউনিক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করে সি ভাষাটা উদ্ভাবন করেছেন। প্রথম দিকে সি কেবল ইউনিক্স অপারেটিং সিস্টেম পরিবেশে লেখা হতো। 1978 সালে, হ্যাঁ, ডেনিস রিচের লেখা দ্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বইটি প্রকাশের পর এবং মাইক্রো কম্পিউটারের জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে সি এর ব্যাপক প্রচলন শুরু হয়, ঠিক আছে। তাহলে প্রথম যে অপারেটিং সিস্টেমটা সি চালু করেছিল সেটার নাম কি? ইউনিক্স। প্রথম কোন অপারেটিং সিস্টেমটা সি চালু করেছিল? উত্তর কি দিবা ভাইয়া? ইউনিক্স নাম দিবা। ওকে, আচ্ছা, নেক্সট, সি প্রোগ্রামিং ভাষার কিছু বৈশিষ্ট্য, এগুলো কিন্তু খতে বা গতে দিয়ে দিতে পারে, খতেও দিতে পারে, অনেক সময় গতেও দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো নাম্বার 1, এটা হলো একটা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। সি এর মতো প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ পূর্ব নির্ধারিত কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে, প্রসিডিউর, কিছু ধাপ থাকে, যে এই ধাপের পরে এই ধাপ, এই ধাপের পরে এই ধাপ। তাহলে এটা একটা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। একটি কাজ সম্পন্ন করার জন্য একটি আদর্শ সি প্রোগ্রাম এক বা একাধিক প্রসিডিউর বা ফাংশন থাকতে পারে। সি প্রোগ্রাম দ্রুততর, সি প্রোগ্রাম কি একটু ফাস্ট, এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু মোটামুটি ফাস্ট। সি সরাসরি কম্পিউটারের হার্ডওয়্যারের মাধ্যমে প্রোগ্রাম সম্পাদনের সম্মতি দেয়। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অনেক ধরনের বৈশিষ্ট্য থাকে, যেমন হচ্ছে গার্বেজ কালেকশন থাকে, তারপর হচ্ছে ডাইনামিক টাইপিং থাকে, এগুলো কিন্তু আমাদের সি প্রোগ্রামিং এ নাই, হ্যাঁ। তো ওগুলা থাকলে কি হয়ে যায়? ধীর হয়ে যায়। তো এগুলো তো নাই সি প্রোগ্রামিং এর জন্য একটু ফাস্ট ফাস্ট কাজ করে। নাম্বার 3 হচ্ছে বহনযোগ্য। বহনযোগ্য মানে কি? এটা কি কোনো একটা বস্তু নাকি যেটা নিয়ে আমরা ঘুরবো? বহনযোগ্য বলতে বোঝাচ্ছে যে একবার লিখে সকল প্ল্যাটফর্মে কম্পাইল করা যায়। মানে তুমি যদি একবার মোবাইলে লিখো, ওই কোডটাকে তুমি চাইলে কম্পিউটার রান করতে পারবা, তুমি চাইলে ল্যাপটপে রান করতে পারবা, হ্যাঁ, তুমি চাইলে আইপ্যাডও রান করতে পারবা। এইটার কথা বুঝাইছে যে তুমি যে কোনো জায়গায় বহন করতে পারবা বা পোর্টেবল। তারপর কি? মডিউলারিটি। সি প্রোগ্রামকে ভিন্ন ভিন্ন ফাংশনে ভাগ করে লাইব্রেরির মধ্যে রাখা হয়। কিসের মধ্যে রাখা হয়? লাইব্রেরির মধ্যে রাখা হয়। প্রোগ্রামিং এর এই ধারণাকে আমরা মডিউলারিটি নামে বলে থাকি। তাই সি প্রোগ্রামকে আমরা একটা মডুলার প্রোগ্রামিং ভাষা বলে থাকি। কি বলে থাকি? মডুলার প্রোগ্রামিং ভাষা বলে থাকি। আচ্ছা, স্ট্যাটিক্যালি টাইপ ল্যাঙ্গুয়েজ, এটা কি ধরনের ল্যাঙ্গুয়েজ? স্ট্যাটিক্যালি টাইপ ল্যাঙ্গুয়েজ। সি ভাষায় ভেরিয়েবলের টাইপ রান টাইমে নয়, বরং কম্পাইলার টাইমে চেক হয়। মানে কি? আমাদের যে ভেরিয়েবল যেগুলো থাকে, যেমন সাম, তারপর হচ্ছে আই, এইগুলো তো বিভিন্ন কাজ করে থাকে। এই কাজগুলা কোনটা কতটুকু সময় লাগতেছে এগুলো কম্পাইলার নির্ধারণ করে দেয় এবং সর্বশেষ গিয়ে দেখায় মোট কত সেকেন্ড হয়েছে। এটা আমরা দেখবো, আমি যখন তোমাদেরকে কোড রান করে দেখাবো তখন দেখবা যে টোটাল কি পরিমাণ টাইম লাগতেছে। এগুলা ডিপেন্ড করে থাকে ভেরিয়েবলের টাইপের উপর। তাই সি কে কি স্ট্যাটিক্যাল টাইপ ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে। ইহা একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট সাইকেলের সময় কিছু এরর সহায়তা করে থাকে। তুমি যদি সি প্রোগ্রামে কোনো ভুল করে থাকো, সিনট্যাক্স এরর করে থাকো, তাহলে কিন্তু সেটা দেখাই দিবে যে আপনি অমুক জিনিসটা ভুল করছেন, ঠিক আছে। আচ্ছা, তারপর কি? সি প্রোগ্রামিং ভাষার সুবিধাগুলো যদি আমরা একবার ঝলক দিই। নাম্বার 1, এই ভাষার স্টেটমেন্ট গুলো ইংরেজি ভাষার মতো। নাম্বার 2, প্রোগ্রাম রচনা করা কিন্তু ইজি, সি প্রোগ্রামটা ইজি। প্রোগ্রামের মধ্যে যে কোনো জায়গায় তুমি কমেন্ট দিতে পারো। উচ্চস্তরের মেশিন ভাষা প্রোগ্রামে লেখা হয়। তারপরে কি? অল্প মেমোরি প্রয়োজন হয়, এখানে কিন্তু তোমার খুব বেশি মেমোরি দরকার হয় না। ডিবাগিং করাটা সহজ। ডিবাগিং শব্দের অর্থ হচ্ছে ভুল খুঁজে বের করা। সি প্রোগ্রামিং এ যদি তুমি কোনো ভুল করে থাকো সেটা খুঁজে পাওয়া কিন্তু বেশ সহজ। তারপর কি? মেনুর সাহায্যে বিভিন্ন নির্দেশ ব্যবহার করে কাজ করা যায়, অনেকগুলো মেনু থাকে। তারপর একই সাথে একাধিক ফাইল ও উইন্ডো নিয়ে কাজ করা যায়, তুমি একসাথে একাধিক ফাইল নিয়ে কাজ করতে পারবা। ব্যবহারকারী তৈরি ফাংশন ব্যবহারের সুবিধা, আমি নিজে একটা ফাংশন তৈরি করে সেটা সি প্রোগ্রামে ব্যবহার করতে পারবো, এটাকে ইউজার ডিফাইন ফাংশন বলে। এগুলো আমরা শিখবো পরবর্তীতে। দ্রুত প্রোগ্রাম নির্বাহ করা যায়, হ্যাঁ, মানে প্রোগ্রামটা খুব দ্রুত রান হয়। এবং সর্বশেষ কি? কোনো লাইনে নম্বর দিতে হয় না, নাম্বার 1 2 3 এভাবে নাম্বারিং দেওয়ার কোনো প্রয়োজন হয় না, ঠিক আছে। এগুলো হচ্ছে সি প্রোগ্রামিং ভাষার এক একটা সুবিধা। আর অসুবিধা কি?
সি ভাষা কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ শব্দের অর্থ কি, যে তুমি যদি ছোট হাতের লিখো তাইলে একরকম মিনিং, বড় হাতের লিখলে আরেক রকম মিনিং, দুইটার মিনিং কিন্তু দুই রকম, ঠিক আছে। তো তুমি যদি হচ্ছে এস ইউ এম ছোট হাতে লিখো এবং বড় হাতের এস ইউ এম লিখো, তাহলে কিন্তু দুইটা আলাদা আলাদা ইন্ডিকেট করে, ঠিক আছে। তো ফলে অনেক সময় ভুল হয়ে যায়, ছোট হাতের বড় হাতের অনেক সময় ভুল হয়ে যেতে পারে। পর্যাপ্ত আধুনিক ফাংশন নাই, এখানে যে ফাংশন গুলো আছে এগুলো আধুনিক না, এগুলো হ্যান্ডেলিং করাটা একটু টাফ। তারপরে কি, সি ভাষায় নেম স্পেস অগ্রাহ্য করে, সি ভাষায় সঠিকভাবে চলক ঘোষণা করতে হয়, অর্থাৎ ভেরিয়েবল কিন্তু ভুলভাল ভাবে লেখা যাবে না। হ্যাঁ, ভেরিয়েবল লেখার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো ফলো করতে হবে, ওটা আমরা সামনে পড়বো ভেরিয়েবল লেখার নিয়মাবলী। লাইব্রেরি ফাংশন হেডার ফাইলগুলো ঠিকমতো ডিক্লেয়ার করতে হবে। ধরো তুমি একটা ম্যাথ করতে চাও সি প্রোগ্রামের মাধ্যমে, কিন্তু তুমি উপরে ম্যাথ ডট এইচ লিখো নাই, তাহলে কিন্তু তোমার প্রোগ্রামটা কাজ করবে না। সো হেডার ফাইলগুলা উল্লেখ করতেই হবে, না করলে কিন্তু হবে না, কাজ করবে না। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ফিচারকে সমর্থন করে না, ওপি কে কিন্তু সে সমর্থন করে না, বলছিলাম সি প্লাস প্লাস করে, সি প্রোগ্রামিং করে না, ঠিক আছে। সি প্রোগ্রামিং হলো কি, স্ট্রাকচার্ড, অবজেক্ট না। প্রোগ্রাম রান করার সময় চেকিং করা যায় না, তুমি যখন প্রোগ্রাম রান করবে তখন তুমি চেকিং করতে পারবা না, ঠিক আছে। এই যে এখানে অনেকগুলো ফাংশন দেওয়া আছে, আমি এগুলোর কথাই বলছিলাম, যখন একটা প্রোগ্রাম রান করি সবার প্রথমে কিছু হেডার ফাইল, এটাকে কি বলা হয়, হেডার। ডট এইচ থাকলে সেটা কি বলে ভাইয়া, সেটাকে বলে হেডার। এই যে এখানে ডট এইচ আছে, এই এইচটাকে বলা হয় হেডার, এইচ ই এ ডি ই, এটা একটা ফাইল, ঠিক আছে। তাহলে এটা কি নাম দিব আমরা, হেডার ফাইল। তো হেডার ফাইলের মধ্যে অনেক কিছু আছে, একটা হচ্ছে স্ক্যানএফ। স্ক্যানএফ দিয়ে আমরা ইনপুট নিই, যে ধরো আমি একটা সফটওয়্যার বানাইলাম, তো বানায় তো রেখে দিব না, ইউজার এটা চালাবে, ইউজার কি করবে, ইনপুট দিবে, যে ধরো 3+5 ইকুয়াল টু কত, তাহলে ইউজার এখানে দুইটা ইনপুট দিচ্ছে, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 5। এই ইনপুটটা আমরা নিয়ে থাকি সি প্রোগ্রামিং এর যে কোডের মাধ্যমে, সেটার নাম হচ্ছে স্ক্যানএফ। মুখস্থ করে ফেলো, SCAN, স্ক্যান, তারপর একটা এফ দিবা, এফ মানে ফাংশন, স্ক্যান মানে হচ্ছে স্ক্যান করতেছে, ডাটা নিচ্ছে, তাহলে স্ক্যানএফ মানে কি, ইনপুট নেওয়া। এবার আসলে প্রিন্ট এফ, দেখো প্রিন্ট মানেই বুঝতে পারছো প্রদর্শন করা, আউটপুট দেখানো, তাহলে স্ক্যানএফ হচ্ছে ইনপুট নেওয়ার জন্য কোড, এবং প্রিন্ট এফ হচ্ছে আউটপুট দেখানোর জন্য কোড। আশা করি বুঝতে পারছো, এগুলো আমরা প্রোগ্রামিং করে করে দেখাবো। তারপরে 3 নাম্বারটা কি, গেট কার। গেট কার এখানে CHAR মানে ক্যারেক্টারকে বোঝাচ্ছে, গেট ক্যারেক্টার। কিবোর্ড হতে একই সময় শুধুমাত্র একটি ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য। তুমি ধরো ইনপুট নিবা কিন্তু কোনো সংখ্যা না, তুমি ক্যারেক্টার হিসেবে নিবা, ABCD 1 2 3 নিবা, কিন্তু ক্যারেক্টার হিসেবে 1 2 3 সংখ্যা হিসেবে এক জিনিস, ক্যারেক্টার হিসেবে কিন্তু আরেক জিনিস। তারপরে কি, পুট কার মানে কি, পুট ক্যারেক্টার, তুমি ক্যারেক্টারকে রাখবা, হ্যাঁ, একই সময় শুধুমাত্র একটা আউটপুটে দেখার জন্য। তাহলে গেট ক্যারেক্টার হচ্ছে ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য, আর পুট ক্যারেক্টার হচ্ছে ক্যারেক্টারকে আউটপুটে দেখানোর জন্য। তারপরে কি, গেটস, GETS, এস মানে হলো স্ট্রিং, স্ট্রিং মানে পুরো একটা শব্দ, ঠিক আছে, এ কালেকশন অফ লেটার্স, ঠিক আছে। তাহলে গেটস, গেটটা হচ্ছে ইনপুট, আর এস হচ্ছে স্ট্রিং। তুমি একটা স্ট্রিং কে যদি ইনপুট নিতে চাও, তাহলে গেটস এই কোডটা ব্যবহার করবা। আর যদি একটা স্ট্রিং কে আউটপুটে দেখাতে চাও, তাহলে লিখবা পুটস। আচ্ছা, এবার আসো কনিও ডট এইচ। কনিও ডট এইচটা কি কাজ করে থাকে, কি কি ফাংশন আছে, যেমন CLR, CLR মানে হচ্ছে ক্লিয়ার, এবং SCR মানে হচ্ছে স্ক্রিন। তুমি ধরো একটা স্ক্রিন তোমার কাছে আছে, সেই স্ক্রিনটা তুমি ক্লিয়ার করতে চাও, সি প্রোগ্রামের স্ক্রিনটা তুমি ক্লিয়ার করতে চাও, সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই কনিও ডট এইচটা লিখতে হবে। আর একটা কি আছে, গেট। এটা কি, গেট। গেট জিনিসটা কি, একটা ক্যারেক্টার ইনপুট দেওয়া যায় কিন্তু তা মনিটরে দেখায় না। তুমি একটা ক্যারেক্টারকে ইনপুট হিসেবে দিলা, কিন্তু সেটা তোমার মনিটরে দেখাবে না, এটা হচ্ছে গেট। তারপর ম্যাথ ডট এইচটা আমি আগেই বলছি যে তুমি একটা ম্যাথমেটিক্যাল অপারেশন করবা, এখন সব ম্যাথমেটিক্যাল না, পাওয়ার এবং স্কোয়ার এই দুইটা বাদে আর কোনোটা জন্য লাগে না। তুমি একটা সংখ্যা যদি পাওয়ার করতে চাও, ধরো 4 কে তুমি স্কোয়ার করতে চাও, তুমি দুই ভাবে করতে পারো, একটা হচ্ছে 4 মাল্টিপ্লাই 4, এভাবে করতে পারো, এটার জন্য কোনো ম্যাথ ডট এইচ লাগবে না। কিন্তু যদি তুমি POW ফাংশনটা ইউজ করতে চাও, তাহলে সেই ক্ষেত্রে তোমার কিন্তু অবশ্যই উপরে একটা প্রোগ্রামিং সবার উপরে লিখে দিতে হবে ম্যাথ ডট এইচ, আদারওয়াইজ তোমার কিন্তু পাওয়ার ফাংশনে কাজ করবে না। হ্যাঁ, POW একটা পাওয়ার ফাংশন। হ্যাঁ, তো তুমি যদি POW লেখা 4,2 লিখো, তাহলে 4 এর উপর স্কোয়ার হবে। 4,2 মানে কি, 4 হচ্ছে গিয়ে তোমার সংখ্যাটা, আর 2 টা হচ্ছে পাওয়ারটা। এগুলো আমি সব কোড করে দেখাবো। SQRT মানে হচ্ছে কি, বর্গমূল নির্ণয় করা। সি দিয়ে তৈরি করা হয়েছে এমন কিছু প্রোগ্রামের তালিকা। সি দিয়ে আমরা অপারেটিং সিস্টেম উইন্ডোজ তৈরি করা হয়েছে, বুঝতে পারো কত বড় জিনিস। কম্পাইলার বানানো হয়েছে সি দিয়ে, অ্যাসেম্বলার বানানো হয়েছে সি দিয়ে, বিভিন্ন টেক্সট এডিটর বানানো হয়েছে সি দিয়ে। হ্যাঁ, তারপর হচ্ছে নেটওয়ার্ক ড্রাইভার, ডাটাবেস, হ্যাঁ, তারপর ইন্টারপ্রিটার, তারপর প্রিন্ট স্পুলার, এগুলো সব সি ল্যাঙ্গুয়েজ দিয়ে বানানো হয়েছে। আচ্ছা, কম্পাইলারের কাজ কি, কম্পাইলার কাজ হচ্ছে যে তোমার তুমি লিখতেছো ইংরেজি ভাষায়, এটাকে ও কি মেশিন ভাষায় কনভার্ট করবে, এই, ঠিক আছে।
আচ্ছা, এই যে এখান থেকে আমাদের সি প্রোগ্রামিং এর স্ট্রাকচার শুরু হয়ে গেছে, অর্থাৎ আমাদের মূল কাজ কিন্তু এখন শুরু। আর ডকুমেন্টেশনটা কি, এটা হচ্ছে গিয়ে কমেন্ট, এটা হচ্ছে গিয়ে কমেন্ট, অর্থাৎ আমাদের ক্লাসের এখন থেকেই সি প্রোগ্রাম শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো উই আর গোয়িং টু স্টার্ট আওয়ার মূল পার্ট অফ দ্য চ্যাপ্টার, সি প্রোগ্রাম কোডিং। সো আমাদের কোডিং শুরু। তো আমরা চলো আগে বেসিক শিখি যে কোডিং এর সবার প্রথমে কি থাকে। তো সবার প্রথমে যে আমরা স্টার্ট যে করব, লিখবো হচ্ছে এই যে হ্যাশট্যাগ দিব, এরকম করে একটা হ্যাশ দিতে হয়। ওই হ্যাশ দিয়ে তুমি কি করবা, তুমি ইনক্লুড করবা একটা ফাইল, তুমি ইনক্লুড করবা। তো আমরা সবার প্রথমে পড়ছিলাম যে কোনো একটা ফাইলকে ইনপুট যদি তুমি নিতে চাও বা আউটপুট দেখাতে চাও, তোমাকে কি করতে হবে, stdio.h একটা হেডার ফাইল অ্যাড করতে হবে। আমি হেডার ফাইলটা তোমাদেরকে বলি কোথায়, এটা stdio.h, এই যে এটা আগে তোমাদের বলছিলাম, তুমি যদি একটা ফাইলকে ইনপুট হিসেবে নিতে চাও বা তুমি আউটপুট দেখাতে চাও, এখানে তো সবচেয়ে বেশি, তখন তোমাকে এই ফাইল, এই হেডার ফাইলটা ব্যবহার করতেই হবে। তো সব প্রোগ্রামে এটা ব্যবহার করা বাধ্যতামূলক, কারণ তুমি সব প্রোগ্রামে হয় ইনপুট নিবা নয়তো আউটপুট দেখাবা। সো এটা লিখে ফেলো কি, ইনক্লুড, INCLUDE, ইনক্লুড মানে তুমি একটা ফাইলকে বসাচ্ছ। আমি আবারও বলি, এখানে কিন্তু ছোট হাতের বড় হাতের ম্যাটার করে। HTML এরকম ছিল না, HTML ছোট হাতের যা বড় হাতের তা, কিন্তু সি প্রোগ্রামিং এ ছোট হাতের জায়গায় তুমি যদি ভুলে বড় হাতে লিখো, তোমার নাম্বার কেটে দিবে। তাহলে কি দিব, ইনপুট, তারপরে হচ্ছে লেস দেন সিম্বলটা দিয়ে STDIO.H এটা লিখবা। এখন তোমার প্রশ্ন, ভাইয়া এগুলোর মিনিং কি? দেখো, STD এটার মিনিং হচ্ছে স্ট্যান্ডার্ড, STD এর মিনিংটা কি, স্ট্যান্ডার্ড, STD এর মিনিংটা কি, স্ট্যান্ডার্ড। I এর মিনিংটা কি, ইনপুট, ঠিক আছে। O এর মিনিংটা হচ্ছে আউটপুট, এবং এইচ এর মিনিংটা হচ্ছে হেডার, ঠিক আছে। তাহলে এই পুরাটার দ্বারা আমরা কি বুঝলাম, যে এটা একটা হেডার ফাইল। এই হেডার ফাইলটা কিরকম হেডার ফাইল, এখানে স্ট্যান্ডার্ড ইনপুট থাকে, আউটপুট থাকে। সো তুমি কোন একটা সি প্রোগ্রামে যদি ইনপুট নিতে চাও বা আউটপুট দেখাতে চাও, তোমাকে অবশ্যই এটা ব্যবহার করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, সো তোমাদের আমার সাজেশন থাকবে, প্রত্যেকটা সি প্রোগ্রামিং কোডিং এ এটা লিখবা, প্রত্যেকটা সি প্রোগ্রামিং কোডিং লিখবা, ঠিক আছে। তারপর দেখো আমরা কি পড়তেছিলাম, আমরা পড়তেছিলাম হচ্ছে বিভিন্ন ধরনের অংশ। এই যে দেখো, এই যে আমরা এগুলো পড়তেছিলাম, হ্যাঁ। সবার প্রথমে কি লেখা, ডকুমেন্টেশন। এটা ডকুমেন্টেশন শব্দের অর্থ কমেন্ট করা। আমরা চাইলে একটা সি প্রোগ্রাম শুরু করার আগে কিছু কমেন্ট করে নিতে পারতাম, যে এটা কিসের প্রোগ্রাম। আমরা কমেন্ট করে, এই যে ডাবল স্ল্যাশ যদি দিই, সেটাকে বলে কমেন্ট। তুমি এখন কমেন্টে যা মন চায় তুমি লিখো, ঠিক আছে। যেমন আমি এখানে ধর লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, আমি কি লিখলাম, হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম। এটা দ্বারা আমি কি বুঝাইলাম, এটা দ্বারা আমি বুঝাইলাম যে এটা এমন একটা সি প্রোগ্রাম যেটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে, ঠিক আছে। আর এটা স্ল্যাশ দিয়ে তোমার যা মন চায় তুমি লিখতে হবে, ডাবল স্ল্যাশ দিতে হবে, একটা স্ল্যাশ দিলে হবে না। তাইলে আমাদের সি প্রোগ্রামের সবার প্রথমে কি, ডকুমেন্টেশন। এরপরে কি, লিঙ্ক সেকশন, যে কোনো একটা হেডার ফাইলকে অ্যাড করে দাও। এই যে দেখো, হেডার ফাইল সংযুক্ত করা, আমি কিন্তু হেডার ফাইলকে সংযুক্ত করে দিছি, দেখছো, এটা ঠিক পরে হেডার ফাইলকে সংযুক্ত করে দিছি। তাহলে আমাদের এটাও শেষ, লিঙ্ক সেকশনটা শেষ। এরপর যে ডেফিনেশন সেকশন, ধ্রুবমান, যদি তোমার কোনো কনস্ট্যান্ট ভ্যালু থাকে, যেমন পাই 3.1416 যদি থাকতো এই প্রোগ্রামিং এ, এটা তো নাই। এই যে এটাতে আমি তোমাদেরকে এখন কি দেখাচ্ছি হলো হ্যালো ওয়ার্ল্ড, যে কোনো একটা কিছু প্রিন্ট করার জন্য। বাট সামনে দেখবা তোমাদেরকে কিছু কিছু ম্যাথমেটিক্যাল জিনিসপাতির সি প্রোগ্রাম করাবো, তো ওগুলোর মধ্যে আমার পাই এর মানটা লাগবে, হ্যাঁ, 3.1416। সেক্ষেত্রে আমরা হ্যাশ দিয়ে, হ্যাঁ, আমরা লিখে দিতাম যে পাই সমান সমান পাই এত 3.1416, এটা আমরা লিখে দিতাম। তো এখন আমাদের সেটা লাগতেছে না, এই প্রোগ্রামের জন্য লাগতেছে না, বাট সামনে লাগবে। এই পার্টটুকুকে আমরা কি নাম দিচ্ছি, এটাকে নাম দিচ্ছি হচ্ছে ডেফিনেশন সেকশন। তারপরে কি, গ্লোবাল ডিক্লারেশন সেকশন। এরপর আমাদের মেইন ফাংশনটা শুরু হয়ে গেছে। মেইন ফাংশনে কিন্তু অবশ্যই মেইন কিন্তু থাকবে, MAIN, তারপরে হচ্ছে ব্রেকেট, এটা তোমার থাকবেই, এটা থাকা মাস্ট। তাহলে আমরা কি কাজ করব, আমরা MAIN এটা আমরা লিখবই। এখন অনেক সময় এটার আগে ইন্টিজার লেখা হয়, এটা লেখাটা বেটার, কারণ মেইন ফাংশনটা ও আউটপুটে আমাদের ইন্টিজার টাইপের একটা ভ্যালু দিবে বলে আমরা ধরে নিয়ে আগে, ঠিক আছে। আচ্ছা, তো এটার আসলে খুব একটা গুরুত্ব নাই, তুমি শুধুমাত্র মেইন লিখো, চাইলে শুরু করতে পারো, হ্যাঁ। আচ্ছা, তো মেইন ফাংশনটা সে কি করবে, আমাদের প্রোগ্রামটার উদ্দেশ্যটা কি, এটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। আমাদের এইটা কি করবে, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে চাচ্ছে, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট, ঠিক আছে। তাহলে আমাদের এই সি প্রোগ্রামটার উদ্দেশ্য কি, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা। তাহলে আমরা ইন্টিজার মেইন লিখে ফেললাম। নেক্সট কাজ কি ভাইয়া, নেক্সট কাজ হচ্ছে ডিক্লারেশন পার্ট। যদি তোমার কোনো ভেরিয়েবল থেকে থাকে, এটাকে বলা হয় লোকাল ভেরিয়েবল, সেটা তুমি ডিক্লেয়ার করবা। এক্সিকিউশন পার্টে তুমি কি করবা, এক্সিকিউট করবা যা যা কাজ করতে চাও, এবং সবার শেষে তুমি যদি কোনো নিজে নিজে যদি কোনো ফাংশন বানাতে চাও, সেই ফাংশনগুলো নিচে লিখবা। তো এখনই অধৈর্য হওয়ার কিছু নাই, আমরা যা যা শিখতেছি এগুলো সব প্র্যাকটিক্যালি আমরা লাইভে
রান করে করে দেখবো। সো আশা করি তখন তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো এখন এই প্রোগ্রামটা চলো আমরা শুরু করে ফেলি। ফার্স্ট ইন্টিজার মেইন লিখবো, লিখার পরে একটা কি করবো, সেকেন্ড ব্র্যাকেট দিব। এগুলো রুল, তোমাকে এগুলো ফলো করাই লাগবে। আইএনটি এম এ আই এন ফার্স্ট ব্র্যাকেট এটা দিতেই হবে, তবে সেকেন্ড ব্র্যাকেট দিতেই হবে। দেওয়ার পর তুমি কি করতে চাচ্ছ, তুমি আউটপুটে কিছু একটা দেখাতে চাচ্ছ। আউটপুটে কিছু দেখানোর জন্য আমরা কি ফাংশন পড়ছিলাম একটু মনে করে দেখো তো। আউটপুটে দেখানোর জন্য আমরা প্রিন্টএফ, আমরা কোন ফাংশনে দেখা যাচ্ছে প্রিন্টএফ, আমরা তো কোনো কিছু ইনপুট নিচ্ছি না, আমরা আউটপুটে প্রিন্টএফ দেখাবো। ঠিক আছে, তাহলে আমরা যে কাজটা করবো, লিখবো প্রিন্টএফ। হ্যাঁ, প্রিন্টএফ, PRINT, প্রিন্টএফ। তো তুমি প্রিন্টএফে কি দেখাতে চাও, হ্যালো ওয়ার্ল্ড। একটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সবার প্রথম লাইনটা এটাই থাকে, হ্যালো ওয়ার্ল্ড লাইন থাকে। ঠিক আছে, এখন স্ট্রাকচারটা ভালো মতো বোঝার চেষ্টা করো। প্রিন্টএফ লিখছি, এরপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এরপর তোমাকে ডাবল ইনভার্টেড সিম্বলটা দিতে হবে। এটা কি সিঙ্গেল ইনভার্টেড না, ডাবল ইনভার্টেড। এখানে একটা ডাবল ইনভার্টেড, এখানে একটা ডাবল ইনভার্টেড। ঠিক আছে, তার মাঝখানে তুমি যা লিখবা সেটাই আউটপুটে দেখাবে। ক্লিয়ার? সো আমি আবার রিপিট করি, প্রিন্টএফ লিখবা, ফার্স্ট ব্র্যাকেট দিবা, তারপর হচ্ছে ডাবল ইনভার্টেড দিবা, তারপর তুমি যা লিখে আউটপুট দেখাতে চাও সেটা লিখবা, তারপর ডাবল ইনভার্টেড দিবা, তারপর আবার ফার্স্ট ব্র্যাকেট দিবা, এবং সর্বশেষ হচ্ছে একটা সেমিকোলন দিয়ে নিবা। এই কোডটা, ঠিক আছে, এই কোডটা রান করলেই তুমি আউটপুটে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা দেখতে পারবা। ঠিক আছে, আচ্ছা। তো অনেক সময় লাস্টে গিয়ে রিটার্ন জিরো লেখা হয়, রিটার্ন জিরো দ্বারা বোঝাচ্ছে যে তোমার তুমি হচ্ছে এই তোমার কাজ করা শেষ। হ্যাঁ, তোমার এখন আর কোনো কিছু করা লাগবে না, শেষ। রিটার্ন জিরো মানে এইটা। ওকে, এরপরে তুমি কি করবে, এই যে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে শুরু করছিলা সেই সেকেন্ড ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিবা। ওকে, এখন এই প্রোগ্রামটাই আমরা রান করব। ঠিক আছে, এই প্রোগ্রামটা এখন আমরা কি করব, রান করব। এখন তোমাদের প্রশ্ন, ভাইয়া কোথায় রান করব? তো তার জন্য তোমরা যে কাজটা করতে পারো, কয়েকভাবে করতে পারো। একটা হচ্ছে কম্পিউটার দিয়ে তোমরা করতে পারো, একটা হচ্ছে তোমরা বিভিন্ন ওয়েবসাইট দিয়েও করতে পারো। কম্পিউটারের ক্ষেত্রে একটা সফটওয়্যার আছে, হ্যাঁ, আমরা সেই সফটওয়্যার দিয়ে করলে ভালো। আর যদি তুমি সফটওয়্যার দিয়ে না করো, তুমি হচ্ছে যদি ওয়েবসাইট দিয়ে করতে চাও, সেই ক্ষেত্রে যে কাজটা করবা, অনেক ধরনের ওয়েবসাইট আছে, তুমি জাস্ট গুগলে যাবা, গুগলে গিয়ে লিখবা সি কম্পাইলার লিখে গুগলে সার্চ করবা। সার্চ করে সবার প্রথমে প্রোগ্রামিজ তোমরা একটা ওয়েবসাইট পেয়ে যাবা। চাইলে এই প্রোগ্রামিজে তুমি চাইলে কোড রান করতে পারো, অথবা আরো ভালো ভালো ওয়েবসাইট আছে। হ্যাঁ, যেমন হচ্ছে জিডিবি অনলাইন ডিবাগার, এটা একটা ওয়েবসাইট আছে। মানে সামনের দিকে তুমি যেই ওয়েবসাইটে তুমি পাও, তোমার যেইটা মন চায়, যেটা ভালো লাগে দেখতে, তুমি ওইটাতে তুমি রান করতে পারো। ঠিক আছে, আচ্ছা, সবগুলো কিন্তু সেম টাইপেরই কিন্তু আউটপুট দেখাবে। আমি যেমন ধরো সি অনলাইন কম্পাইলার, এটার মধ্যে যদি ঢুকি, এটাতে হচ্ছে আমি ব্ল্যাকটা পছন্দ করে থাকি, দেখি ব্ল্যাক টাইপের ব্যাকগ্রাউন্ড কোনটা আছে। হ্যাঁ, এই যে এটা দেখতে একটু ভালো লাগে, সুন্দর লাগে দেখতে। তো আমরা এখানে কি করবো, আউটপুট দেখবো। তো বলছিলাম না, সবার প্রথমে আমাদের কোডিং এর সবার প্রথমে কি থাকে, সবার প্রথমে হচ্ছে একটা ডকুমেন্টেশন থাকে। হ্যাঁ, জাস্ট নর্মাল হুদাই কিছু কথাবার্তা। তো আমরা এরকম কিছু কথাবার্তা লিখছি, যে এখানে কিছু কথাবার্তা লিখছি, এটা হচ্ছে এই ওয়েবসাইটটার কিছু পরিচয় দিচ্ছে। তারপরে কি, ইনক্লুড stdio.h, তোমরা লাইনটা দেখতে পারতেছো কিনা, এই যে এটা 9 নাম্বার লাইনে গিয়ে লেখা আছে, বাট আমরা এত দূরে লিখবো না, আমাদের তো এগুলো দরকার নাই। তো আমরা কি কাজ করতে পারি, এগুলো ধরো মুছে দিলাম। ধরো ফর এক্সাম্পল এটা পুরোটা আমি মুছে দিলাম। ঠিক আছে, এগুলোতে অ্যাকচুয়ালি তোমার লাগবে না। এটা হচ্ছে এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটার পরিচয়ের জন্য এই হাবিজাবি লেখা আছে, অনলাইন সি কম্পাইলার, এটার পরিচয়। হ্যাঁ, আমরা যখন পরীক্ষার হলে লিখবো বা নিজে লিখবো, তখন হচ্ছে ডকুমেন্টেশন প্রথম দিকের গুলা করাটা খুব একটা জরুরি না। ঠিক আছে, আমরা সবার প্রথমে ইনক্লুড stdio.h দিয়ে শুরু করে ফেলবো। এই যে ধরো আমি হচ্ছে সবগুলো কেটে ফেললাম। হ্যাঁ, সবার প্রথমে কি লিখলাম, ইনক্লুড stdio.h, ধরো এটা আমি লিখে ফেললাম। তারপরে 2 নাম্বার লাইন তো ফাঁকা রাখার কোনো দরকার নাই, রাখলেও কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমি কি করব, ইন্টিজার মেন লিখবো, লেখার পরে ওই যে ফার্স্ট ব্র্যাকেট দিব, এই সেকেন্ড ব্র্যাকেট দিব। এইটা চাইলে তুমি এখানেও লিখতে পারো, কোনো সমস্যা নাই, এটা আগে পরে হলে কোনো সমস্যা হয় না। ঠিক আছে, তারপর প্রিন্টএফ, যে আমি কোনো একটা জিনিসকে প্রিন্ট করতে চাই, কি প্রিন্ট করতে চাই, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে চাই। ঠিক আছে, তারপর লাস্টে আমরা রিটার্ন জিরো দিয়েছি। এগুলো স্পেস দেওয়াটা আর না দেওয়াটা একই কথা। এখন আউটপুট কোথায় দেখায় ভাইয়া, দেখো তো আউটপুট এই জায়গা দেখায়। হ্যাঁ, এখানে আউটপুট দেখায়। আমি কি করব, এই যে রান যে অপশনটা সবুজ, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করলে এই যে দেখো নিচের দিকে আউটপুট দেখাচ্ছে, এখানে আউটপুট দেখাচ্ছে HELLOWORLD। দেখছো, এখানে আউটপুটে কিন্তু আমাদের হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে। সো এভাবে আমরা ওয়েবসাইটের মাধ্যমে করতে পারি। আর যদি তুমি সফটওয়্যার দিয়ে করতে চাও, তো তুমি সি কম্পাইলার লিখে গুগলে সার্চ করো, অনেকগুলো সফটওয়্যার পেয়ে যাবা। তো সাধারণত আমরা কোড ব্লকস ব্যবহার করে থাকি। তোমরা হচ্ছে দেখো প্র্যাকটিক্যালে তোমাদের কলেজের স্যাররা, হ্যাঁ, তোমার প্র্যাকটিক্যাল আছে না, কোড ব্লকস ব্যবহার করবে। যে কাজটা করতে পারো, CODEBLOCKS, এটা তোমরা সার্চ করতে পারো। কোড ব্লকসটা হচ্ছে এটা ঢুকবা,
এটা ইনস্টল করা খুবই সহজ। এতে কম্পিউটার আছে, তোমরা কোড বক্সে ঢুকবা, ঢুকে জাস্ট এটা ইনস্টল করে নিবা। ঠিক আছে, এখানে অনেক কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া আছে তুমি কিভাবে কি করবা। ওকে, আর যেহেতু তোমাদের অনেকের কম্পিউটার নাই, তোমরা মোবাইল, তো আমি তোমাদের সাজেস্ট করবো মোবাইলের জাস্ট ওয়েবসাইটে যাবা। হ্যাঁ, এই যে ওয়েবসাইটে গেলে তোমরা এই যে এটা তোমরা রান করতে পারবা, অথবা গুগল প্লে স্টোরে যেতে চাও যেতে পারবা। গুগল প্লে স্টোরে ঢুকে সি কম্পাইলার লেখা জাস্ট সার্চ করবা, পেয়ে যাবা। অনেক সফটওয়্যার আছে, যে কোনো একটা নামায় ফেলো, যে কোনো একটা নামায় ফেলো, তারপরে এটা লিখো, লিখার পরে রানে চাপ দাও এবং আউটপুটে এরকম হ্যালো ওয়ার্ল্ড তোমাদেরকে দেখাবে। আশা করি বুঝে ফেলছো, এবং এরই মাধ্যমে আমরা আমাদের সর্বপ্রথম প্রোগ্রামটা কিন্তু রান করে ফেলছি। আমরা ওয়ার্ল্ডকে বললাম হ্যালো, অর্থাৎ আমরা আমাদের সর্বপ্রথম প্রোগ্রামটা শেষ করে ফেললাম। ঠিক আছে, নেক্সট আমরা পরবর্তী টপিকে চলে যাচ্ছি। এখন বিভিন্ন যে প্রোগ্রামগুলো আছে, হ্যাঁ, সেই মানে ছোট ছোট বিভিন্ন প্রোগ্রাম আমরা রান করব। তাহলে একটা প্রোগ্রাম গেল, এখন চলে যাচ্ছি হচ্ছে প্রোগ্রাম 2। হ্যাঁ, প্রোগ্রাম 2 সর্বপ্রথম তাহলে আমরা শিখছি কি হ্যালো ওয়ার্ল্ড। এখন আমরা কি শিখবো, ধরো দুইটা আমরা সংখ্যাকে যোগ করতে চাই, তাহলে প্রোগ্রামটার নাম কি হবে, সামেশন অফ টু নাম্বার, সামেশন অফ টু নাম্বারস, সামেশন অফ টু নাম্বার, অর্থাৎ আমরা দুইটা সংখ্যাকে যোগ করতে চাই। তো ফার্স্ট অফ অল আমাদের টার্গেট জানি কি ছিল, প্রথমে লিখতেই হবে ইনক্লুড stdio.h, ইনক্লুড কি লিখবো stdio.h, এটা আমরা লিখবো। ঠিক আছে, লেখার পর কি দিব, ইন্টিজার মেইন দিব। তারপর আমরা কি করব, তুমি যেটা এখানে লিখতে পারো যেটা এখানে লিখতে পারো। এখন দুইটা সংখ্যা তোমাকে যোগ করতে হবে, সো ইনপুট হিসেবে আগে দুইটা সংখ্যা নিয়ে নিতে হবে। এখন ইউজার কেমনে বুঝবে যে তুমি ইনপুট নিতে চাচ্ছ, ইউজারকে বলে দিতে হবে আপনি ইনপুট দেন। এটা একটা সফটওয়্যার, মনে করো তুমি একজন সফটওয়্যার ডেভেলপার, তুমি সফটওয়্যার বানাইতেছো। এখন তুমি ডেভেলপার হইয়া যদি ঠিক মতো ইউজারকে না বললা দাও এটা করেন ওটা করেন, ইউজার কি করতে পারবে? বিভিন্ন গেমের ইনস্ট্রাকশন যদি না দেওয়া থাকে অনেকে গেমটা বুঝবেই না, ব্যাপারটা এরকম। তো তুমি আগে যে কাজটা করবা, তুমি অবশ্য বলে দিবা আপনি এই কাজটা করেন ওই কাজটা করেন। তো সবার প্রথমে আমরা যখন মেইন ফাংশন শুরু করে ফেলি, আমাদেরকে আগে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। ভেরিয়েবল, চলো। তো প্রথমত হচ্ছে আমরা যেহেতু দুইটা নাম্বারকে কি করব, দুইটা নাম্বারকে আমরা ইনপুট হিসাবে নিতে যাচ্ছি। তো ফার্স্টে লিখবা int নাম্বার 1 নাম্বার 2। দেখো এই নামগুলা তোমার যা মন চায় তুমি তা দিতে পারো। তুমি চাইলে a, b ও লিখতে পারতা, তুমি চাইলে নাম্বার 1 নাম্বার 2 না লিখে কি করতে পারতা, তুমি ধরো লিখলা ইন্টিজার a, b, কোনো সমস্যা নেই, a, b। এখন দুইটা সংখ্যা, একটা সংখ্যা হচ্ছে a আর একটা সংখ্যা হচ্ছে b। এখন তুমি চাচ্ছ কি দুইটা সংখ্যা যোগ করতে, যোগ করলে নতুন একটা ভেরিয়েবল লাগবে, আনসারটা তো অন্য একটা নাম্বার হবে, তাই না? এই জন্য তুমি সাম নামক আরেকটা নতুন ভেরিয়েবল নিবে। এখন তোমার প্রশ্ন, ভাইয়া এই int এটাই তো বুঝিনি, এই জিনিসটাকে আমরা বলে থাকি ডাটা টাইপ। এই টপিকটার নাম কি, ডেটা টাইপ। এই টপিকটার নাম কি, ডেটা টাইপ। সি প্রোগ্রামিং এ অনেক ধরনের ডেটা আছে, ওটার মধ্যে প্রথমত হইল ইন্টিজার। ইন্টিজার শব্দের অর্থ কি, পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তো তুমি ধরো পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতে চাও, হ্যাঁ, দশমিক সংখ্যা নিয়ে কাজ করতে চাও না, সেক্ষেত্রে তুমি যেইটা ইউজ করবে সেটা হচ্ছে int। এরপর 2 নাম্বার কি, তুমি ধরো দশমিক সংখ্যা নিয়ে কাজ করতে চাও, এটাকে কি বলা হয়, ফ্লোট। হ্যাঁ, তাহলে এটাকে আমরা কি বলবো, দশমিক সংখ্যার জন্য। ধরো তুমি 10.5 নিয়ে কাজ করতে চাও, তাহলে কি ইউজ করবা, ফ্লোট, FLOAT। এরপর তুমি ধরো বিভিন্ন ধরনের লেটার নিয়ে কাজ করতে চাও অথবা ক্যারেক্টার নিয়ে কাজ করতে চাও, ক্যারেক্টার, তখন ক্যারেক্টার। তুমি ধরো ক্যারেক্টার নিয়ে কাজ করতে চাও, সেই ক্ষেত্রে যেই হচ্ছে ডেটা টাইপ ইউজ করবা সেটার নাম হচ্ছে CHAR, ক্যার। ক্যার মানে কি, ক্যারেক্টার। হ্যাঁ, বিভিন্ন ধরনের ক্যারেক্টার, যেমন হচ্ছে A থেকে Z, অথবা বড়তের A থেকে বড়তের Z, অথবা 0 থেকে 9, এগুলো তুমি যদি ক্যারেক্টার হিসেবে নিতে চাও তখন। এবং সর্বশেষ হলো ডাবল। ডাবল জিনিসটা আসলে কি, ফ্লোট আর ডাবল একই জিনিস, শুধু পার্থক্য হলো ডাবলটা অনেক বড় সাইজের হয়। ডাবলটা মানে তুমি বিগ নাম্বার তুমি ইউজ করতে পারবা ডাবল। ঠিক আছে, তাহলে এটা কি বিগ ফ্লোট, এটাকে আমি কি নাম দিচ্ছি, বড় ফ্লোট নাম্বারের জন্য তুমি ব্যবহার করতে পারো। ওকে, আচ্ছা, তো এই হলো ডেটা টাইপ। আমরা আস্তে আস্তে সব ডেটা টাইপ সম্পর্কে আমরা আলোচনা করব। তো সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো ইন্টিজার। তুমি দুটো সংখ্যা নিবে, তারা পূর্ণ সংখ্যা, কোনো দশমিক না। হ্যাঁ, A লিখবা, B লিখবা, তারপর সাম লিখবা। এখন ইউজারকে তো বলে দিতে ভাই আপনি A ইনপুট দেন, তাহলে তুমি এভাবেই বলবা, ইউজারকে এভাবে বলবা যে printf। হ্যাঁ, printf দিয়ে তো আমরা ইউজারকে কিছু একটা বলে থাকি। হ্যাঁ, ইউজারকে কি বলবা, যে আপনি প্রথম সংখ্যাটা ইনপুট হিসেবে দেন। হ্যাঁ, গিভ ফার্স্ট নাম্বার
গিভ, তাহলে কি লিখবা প্রথমে বলো তো, গিভ ফার্স্ট নাম্বার। তাহলে ইউজারকে বলতেছে আপনি আপনি হচ্ছে ইনপুট দেন, ঠিক আছে, যে প্রথম সংখ্যাটা আপনি ইনপুট হিসাবে দেন, প্রথম সংখ্যাটা আপনি দেন। ওকে, এটা কি, এটা তোমার মন মতো, এগুলার কোনো নিয়ম নেই, এগুলা তুমি তোমার মন মতো ইংরেজি ভাষা ইউজ করে দিয়ে দিবা। তারপর সে কি কাজ করবে, সে ইনপুট দিবে। হ্যাঁ, ফার্স্টে নির্দেশনা দেওয়া হলো আপনি প্রথম নাম্বারটা ইনপুট দেন। তাহলে তোমার এরপর কি করতে হবে, স্ক্যান অফ করতে হবে। তাহলে সবার প্রথমে প্রদর্শন করলো যে আপনি এটা করেন ওইটা করেন, ঠিক আছে। তো করার পরে সে ইনপুট নিবে, সে স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুট নিবে। এখন স্ক্যানএফ এর একটা স্ট্রাকচার আছে, আমরা চলো এখন স্ক্যানএফ এর স্ট্রাকচার শিখি। স্ক্যানএফ এর স্ট্রাকচার শিখবো আজকে আমরা, ঠিক আছে। স্ক্যানএফ এর স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে তুমি ধরো SCANF লিখলা, হ্যাঁ, একটা ফার্স্ট ব্র্যাকেট দিবা, দেওয়ার পর যে ডাবল ইনভার্টেড বলছিলাম না, এই ডাবল ইনভার্টেড আগে দিয়ে নিবা, ঠিক আছে। আচ্ছা, তুমি কাজ করতেছো কোন ধরনের ডেটা টাইপ নিয়ে, তুমি কাজ করতেছো ইন্টিজার ডেটা টাইপ নিয়ে। তাহলে ইন্টিজারের জন্য দেখো তো কি ছিল, ইন্টিজারের জন্য আমরা ব্যবহার করতাম INT। এই জিনিসটা আসলে কি, এই জিনিসটা হলো ডেটা টাইপ। এই জিনিসটা আসলে কি, হ্যাঁ, জিনিসটা কি INT, এটাকে বলা হয় ডেটা টাইপ। এটাকে কি বলে, ডেটা টাইপ। ওকে, এখন স্ক্যানএফ এর ভিতরে এক এক ডেটা টাইপের জন্য এক এক ধরনের শব্দ আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। যেমন ইন্টিজারের জন্য আমরা ব্যবহার করব হচ্ছে %d, এটাকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। এটাকে কি বলে, ফরম্যাট স্পেসিফায়ার। এখন এই নতুন নতুন জিনিস একটু শুনতে কেমন কেমন লাগতেছে, তাই না? তো আমি এই জন্য আলাদা জিনিস শিখি, চলো আলাদা পেজ দিয়ে শিখি। ফরম্যাট স্পেসিফায়ার, আমরা এখন শিখবো ফরম্যাট স্পেসিফায়ার, ঠিক আছে। তো ইন্টিজারের ক্ষেত্রে ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d। তারপর ফ্লোটের জন্য ফরম্যাট স্পেসিফায়ারটা হচ্ছে %f। এগুলোকে আমি বুঝাবো, এগুলো স্ক্যানএফ এর ভিতরে ইউজ করতে হয়। তারপরে ক্যারেক্টারের জন্য %c, এবং সর্বপ্রথম ডাবলের জন্য আমরা ব্যবহার করে থাকি %l, ঠিক আছে। লং ফ্লোট, f তে শুধু ফ্লোট ছিল আর l তে হচ্ছে লং ফ্লোট। এই জিনিসগুলো আসলে কি, তুমি ধরো কোন একটা সংখ্যা ব্যবহার করতে হবে, সেটা পূর্ণ সংখ্যা, তাহলে তুমি ইউজ করবা %d। কোন জায়গায় ইউজ করবা, ওই যে স্ক্যানএফ আছে না, হ্যাঁ, স্ক্যানএফ, এটার মধ্যে ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হয়। তাহলে এই জায়গাটা কি হবে, ফরম্যাট স্পেসিফায়ার। এই জায়গায় কি ব্যবহার করবা, ফরম্যাট স্পেসিফায়ার, ঠিক আছে। এখন যদি তুমি ইন্টিজার ব্যবহার করে থাকো তাহলে %d ব্যবহার করবা, যদি তুমি ফ্লোট ব্যবহার করে থাকো তাহলে %f ব্যবহার করবা, যদি তুমি ক্যারেক্টার ব্যবহার করে থাকো তাহলে %c ব্যবহার করবা, এবং যদি তুমি ডাবল ব্যবহার করে থাকো তাহলে %lf ব্যবহার করবা। এখন করার পর কি করবা, কও দেখি। করার পর হচ্ছে এটা পরিচয় দিবা, কমা দিবা, হ্যাঁ, ডাবল ইনভার্টেড দেওয়া শেষ, এরপরে হচ্ছে তোমাকে কমা দিতে হবে। কমা দিয়ে এই ফরম্যাট স্পেসিফায়ারটা কার সেটা পরিচয় দিতে হবে, কারণ তোমার এখানে তিনটা ইন্টিজার আছে, a একটা ইন্টিজার, b একটা ইন্টিজার, সামও একটা ইন্টিজার, তিনটা ইন্টিজার থাকলে এক একটা তো এক এক রকম ডেটা, তাই না? তোমাকে পরিচয় দিয়ে নিতে হবে। তুমি ফার্স্টে কোনটার ইনপুটটা নিতে চাচ্ছ, আমি বলে দিচ্ছি, তুমি ফার্স্টে ফার্স্ট নাম্বারটা ইনপুট নিতে চাচ্ছ, তাহলে ফার্স্ট নাম্বারের ভেরিয়েবলের নামটা তোমাকে লিখতে হবে। এখানে হচ্ছে % চিহ্ন দিবে, হ্যাঁ, এই চিহ্নটা, এটাকে বলা হয় %, তোমরা সবাই বলবে এটা এন্ড, ঠিক আছে। এন্ড হচ্ছে ম্যাথমেটিক্যাল ভাষা, বাট আইসিটি ভাষা এটাকে বলা %। দেওয়ার পর আমরা কি দিব বলতো, আমরা ভেরিয়েবলের নামটা দিব, ভেরিয়েবল, ক্লিয়ার। এরপরে হচ্ছে সেমিকোলন দিয়ে শেষ করে ফেলবা। এখন যদি একাধিক ইনপুট একসাথে নিতে চাও তাও সম্ভব, তখন সেই ক্ষেত্রে একাধিক ফরম্যাট স্পেসিফায়ার হবে এবং একাধিক % দিয়ে দিয়ে ভেরিয়েবল হবে। আমি এটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিব। আগে চলো আমরা যেটা করতেছিলাম সেটা করি, যে ইনপুট হিসাবে তুমি কি নিতে চাচ্ছ, তুমি একটা নাম্বার নিতে চাচ্ছ, এবং ওইটাই আমাদের ফার্স্ট নাম্বার, এ হচ্ছে আমাদের ফার্স্ট নাম্বার। তাহলে আমরা কি করবো, ফার্স্টে ফার্স্ট ব্র্যাকেট দিব, এই যে রুলটা ফলো করো, এই যে ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর ডাবল ইনভার্টেড দিব, হ্যাঁ, এরপর ডাবল ইনভার্টেড দিব বা কোটেশন দিব, তারপরে কি করবো, ফরম্যাট স্পেসিফায়ারটা লিখবো। তো যেহেতু আমি এর জন্য লিখবো, তুমি এর কি ধরনের ডেটা টাইপ সেটাকে দেখবা, এই ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, হ্যাঁ। আবার তুমি এবার চলে যাবা, ইন্টিজারের জন্য ফরম্যাট স্পেসিফায়ারটা কি ছিল, ইন্টিজারের জন্য ফরম্যাট ছিল %d, তাহলে তুমি লিখবা কি, %d লিখবা, কি লিখবা, %d লিখবা। ওকে, তাহলে এখানে লিখে ফেলতেছি %d। তো আমি তো একসাথে অনেক কিছু ইনপুট নিব না, আমি একটা নিচ্ছি, শুধুমাত্র ফার্স্ট নাম্বারটা আমি ইনপুট হিসেবে নিলাম a। তাহলে আমার কি স্ক্যানএফ এর কাজ, এই স্ক্যানের কাজ এখানেই শেষ, ঠিক আছে। এরপর কি বলছিলাম, ডাবল ইনভার্টেড দিতে, তাই না?
এই যে দেখো, এরপর বলছিলাম ডাবল ইনভার্টেড দিতে, এরপরে বলছিলাম কি কমা দিতে। স্ট্রাকচার তোমাকে ফলো করতেই হবে, ডেনিস টিচি যেমনি বানাইছি এমনি করতেই হবে। এরপর তুমি কমা দিবা, কমা দেওয়ার পর এই পার্সেন্টেজ ডি তো এও হইতে পারে, বি হইতে পারে, সামও হইতে পারে, কারণ তিনজনই তো ইন্টিজার। তাহলে তোমার পরিচয় দিয়ে নিতে হবে এই পার্সেন্টেজ ডি বলতে তুমি কাকে বোঝাচ্ছ। তুমি এ কে বোঝাচ্ছ, তাহলে তোমাকে এম% একটা চিহ্ন দিতে হবে এবং এ লিখতে হবে। ঠিক আছে, দেওয়ার পর এই যে দেখো তুমি এম% দিছো, ভেরিয়েবল দিছো, হ্যাঁ, এ হচ্ছে আমাদের ভেরিয়েবল। তারপর কি ফার্স্ট ব্র্যাকেট দিবা, তারপর সেমিকোলন দিবা, শেষ। তাইলে কি হবে, ফার্স্ট ব্র্যাকেট হবে, তারপর সেমিকোলন দিবা। সো এরই মাধ্যমে আমাদের স্ক্যানএফ শেষ। অর্থাৎ তুমি একটা জিনিসকে ফার্স্ট একটা নাম্বার ইনপুট হিসেবে দিতে বলতেছো ইউজারকে, তারপর তুমি ইনপুট দিতে বলছো, ঠিক আছে, ইনপুটের জন্য কোড লিখছো। এটা হচ্ছে জাস্ট প্রদর্শন করছে যে ভাই আপনি এই কাজটা করেন, তাইলে সে ইউজার অমুক কাজটা করতে পারবে। তো এখন কপি পেস্ট করবা, তুমি এখন কি করতে চাচ্ছ, দ্বিতীয় নাম্বারটা ইনপুট নিতে চাচ্ছ ইউজার থেকে। এখন ইউজারকে বলতে হবে যে আপনি দ্বিতীয় নাম্বারটা ইনপুট দেন, তাহলে তুমি কি লিখবা, প্রিন্টএফ ডাবল ইনভার্টেড, এখানে কি লিখছিলা গিভ ফার্স্ট নাম্বার, এখন লিখবা গিভ সেকেন্ড নাম্বার। ঠিক আছে, লিখবা হলো গিভ সেকেন্ড নাম্বার, গিভ সেকেন্ড নাম্বার। ওকে, আচ্ছা, এরপরে কি করতে হবে আমাদের, স্ক্যানএফ। সো এই কাজ কি ছিল, এটার কাজ ছিল প্রদর্শন করা যে আপনি অমুক কাজটা করেন, প্রদর্শন। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা যে কাজটা করবো, স্ক্যানএফ এ চলে যাব। স্ক্যানএফ দিয়ে কি করবো, দ্বিতীয় সংখ্যাটা ইনপুট হিসেবে নিব। সো পার্সেন্টেজ ডি লিখবা, তারপরে এম% দিয়ে বি লিখবা। ঠিক আছে, তো এর মাধ্যমে তোমার কিন্তু ইনপুট 2, এটা ইনপুট 1, দুইটা আলাদা আলাদা ইনপুট নেওয়া শেষ। এখন ইনপুট নিয়ে কি বসে থাকবা না, তুমি দুইটা নাম্বারকে কি করবা, সাম করবা, যোগ করবা। তাহলে লিখতে হবে সাম ইকুয়াল টু এ প্লাস বি। এটাকে বলা হয়, তুমি চাইলে এই যে ডাবল স্ল্যাশ দিয়ে তুমি চাইলে কমেন্ট করতে পারো, মানে জিনিসটা পরিচয় দিতে পারো যে এটা আসলে যোগ করার জন্য কোড। ঠিক আছে, ডাবল স্ল্যাশ দিয়ে আমরা এখানে কমেন্ট করে থাকি, আমরা এখানে কি করি, কমেন্ট, যা মন চায় আমরা লিখতে পারি। হ্যাঁ, আচ্ছা, তো তার মানে সাম হলো একটা ভেরিয়েবল এবং সেখানে এ এবং বি এর ভ্যালু দুইটা যোগ হয়ে সেভ হবে সামের মধ্যে। এখন আমরা আউটপুটে দেখাতে চাই সামের মানটা কত। তো আউটপুটে দেখানোর জন্য কোনটা ব্যবহার করা হয়ে থাকে, প্রদর্শনের জন্য প্রিন্টএফ ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা কি করবো, প্রিন্টএফ এ চলে যাব। ঠিক আছে, আর এটাকে বলা হয় স্টেটমেন্ট। আমি তীর চিহ্ন দিয়ে সব মিনিং বোঝাচ্ছি। ঠিক আছে, এগুলো কোড না, এগুলো কোডের অংশ না। হ্যাঁ, এগুলা হচ্ছে পরিচয়, কোনটা মানে কি সেটা দিয়ে দিচ্ছে। এরপরে কি আমরা কি করতে যাচ্ছি, আমাদের অঙ্ক, আমাদের এটা শেষ, প্রোগ্রামটা করা শেষ। এখন আমরা আউটপুটে দেখাতে চাই। আউটপুটে কি দেখাতে চাই, আউটপুটে হচ্ছে আমরা সামের মানটা দেখাতে চাই। তাইলে প্রিন্টএফ এর মধ্যেও আগের মতো করে করবা যে তাহলে তুমি এইভাবে কাজ করতে পারো, প্রিন্টএফ মধ্যে এভাবে লিখতে পারো যে দা রেজাল্ট ইকুয়াল টু দিবা। দেখো আমি কি লিখছি, এখানে যা মন চায় তুমি ইংলিশে লিখবা, লিখছে হচ্ছে দা রেজাল্ট। তো রেজাল্টটা কত, পার্সেন্টেজ ডি দিবা। ঠিক আছে, দিয়ে হচ্ছে তুমি এটা পরিচয় দিয়ে দিবা, এটাকে সাম, তুমি এখন সামকে রেজাল্ট হিসেবে দেখাতে চাও, তাইলে এখানে সাম লিখবা। এখন এখানে একটা প্রশ্ন, ভাইয়া এখানে কি আমি এম% দিব, উত্তর হচ্ছে না। এম% শুধুমাত্র ইনপুটের ক্ষেত্রে হয়, এই লাইনটা মনে রাখবা। এটা ব্যবহৃত হয় শুধুমাত্র ইনপুটের ক্ষেত্রে, শুধুমাত্র ইনপুটের ক্ষেত্রে ব্যবহৃত হবে। ঠিক আছে, শুধুমাত্র ইনপুটের জন্য এটা ব্যবহার করবা, আউটপুটের জন্য এটা ব্যবহার করবা না। ঠিক আছে, তাইলে সামটা তোমার কি করবে, এটা দেখাবে। ওকে, এখানে এম% বলে এখানে বলে এম% দিতে চাইও না। এরই মাধ্যমে আমার কোড শেষ। তো এটাকে আমরা কি করবো, রিটার্ন 0 দিয়ে দিব, রিটার্ন 0 দিয়ে কোডটাকে কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে, এরই মাধ্যমে আমাদের কোড শেষ। এখন এই কোডটাকে আমরা রান করতে চাচ্ছি, দেখতে চাচ্ছি যে আসলে কিরকম কাজ করে। ঠিক আছে, আমরা এখন এটাকে দেখার চেষ্টা করব এটা কিভাবে কাজ করে। আচ্ছা, এখন আমরা দেখতে চাচ্ছি এটা কিভাবে কাজ করে। ঠিক আছে, তো লেটস স্টার্ট। সর্বপ্রথম হচ্ছে এই হ্যালো ওয়ার্ল্ড তো আমাদের এখন আর লাগবে না, আমরা এগুলো মুছে ফেলি। হ্যাঁ, আমরা এগুলো মুছে ফেলতেছি। আচ্ছা, তোমরা স্ক্রিনে কতটুকু দেখতে পাচ্ছ আমি আগে শিওর হয়ে নিই। তোমরা প্রিন্টএফ এগুলো সব দেখতে পাচ্ছ। তো প্রথমত আমরা কি কাজ করছিলাম বলো তো ভাইয়া, সবার প্রথমে আমরা কি কাজ করছিলাম, ইন্টিজার দুইটা সংখ্যা নিয়েছিলাম। দেখো আমি আইএনটি লিখছি, অনেক কিছু আইসা পড়ছে, এগুলো একটা সাজেশন। লিখার পর কি লিখছিলাম, এ, তারপর হচ্ছে কমা, তারপরে বি, তারপরে কমা, তারপরে সাম। হ্যাঁ, তারপর অবশ্য সেমিকোলন দিতে হবে। এই যে প্রোগ্রামিং এর যে ভুলগুলো হয়, স্টুডেন্টরা সেমিকোলন দিতে ভুলে যায়। হ্যাঁ, এক একটা লাইন লিখবা সেমিকোলন দিবা, এক একটা লাইন লিখবা সেমিকোলন দিবা। তবে কিছু কিছু ক্ষেত্রে সেমিকোলন হয় না, যেমন ইফের ক্ষেত্রে সেমিকোলন হয় না, ফর এর ক্ষেত্রে সেমিকোলন হয় না। এগুলো বলে দিব, সামনে যখন পড়াবো বলে দিব। তো ইনক্লুড stdio ডট s লিখলাম, লেখার পর ইন্টিজার মেইন দিলাম, তারপর ইন্টিজার এ লিখলাম, বি লিখলাম, সাম লিখলাম। মানে কি তুমি দুইটা সংখ্যা লিখছো, এ এবং বি, এবং
এটা যোগফলটা সামের মধ্যে সেভ হবে। তো এখন প্রথমত আমরা তো ইউজারকে বলবো যে আপনি ইনপুট দেন, তাহলে কি লিখবো প্রিন্ট এফ, তাহলে কি লিখবো প্রিন্ট এফ, হ্যাঁ। তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ডাবল ইনভার্টেড দিয়ে আমরা যেন কি বলছিলাম যে ইনপুট ফার্স্ট নাম্বার, মনে আছে, বা গিভ ফার্স্ট নাম্বার, এভাবে বলছিলাম যে গিভ ফার্স্ট, FIRST ফার্স্ট, তারপর কি নাম্বার, হ্যাঁ। তারপরে কি বলছিলাম যে এখানে ডাবল কোটেশন দুই জায়গায় থাকা লাগবে, হ্যাঁ। এখানে ধরো একটা এমনি একটা কোলন দিয়ে দিলাম, সেমিকোলন, এটা দেওয়াটা ম্যান্ডেটরি না, এটা এমনি আমার মন চাইছে আমি দেখাইতে চাই যে গিভ ফার্স্ট নাম্বার, এইভাবে দেখাইতে চাই জন্য আমি কোলনটা দিচ্ছি, এটা না দিলেও কোনো সমস্যা নাই, ইচ্ছা তোমার। তো এখন আমরা কি করতে চাচ্ছি, এখানে অবশ্যই সেমিকোলন দিতে হবে, তুমি যদি প্রদর্শন করতে চাও অবশ্যই সেমিকোলন দিতে হবে, হ্যাঁ। আচ্ছা, এখন ইউজারকে থেকে তুমি নিবা একটা ইনপুট নিবা, তাহলে কোন আমরা হচ্ছে শব্দটা ব্যবহার করবো, স্ক্যানএফ। স্ক্যানএফ এর ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, তারপর ডাবল কোটেশন দিতে হয়, তারপর কি করতে হয় %d দিতে হয়, তাই না, %d, এটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। তারপর কি করবো, এই যে ডাবল কোটেশন এগুলো অটো আসে, এগুলো ওয়েবসাইট অটো আসে বা সফটওয়্যারে অটো আসে, এরপর একটা কমা দিতে হয়, তারপর ফরম্যাট স্পেসিফায়ারটা দিতে হয়, অর্থাৎ পার্সেন্টেজ যে ডিটা আমরা ব্যবহার করছি তার জন্য স্পেসিফায়ারটা হচ্ছে %, তার জন্য স্পেসিফায়ারটা কি %, এই যে %টা দিবা, ঠিক আছে। দেওয়ার পরে তুমি কোনটা ইনপুট হিসেবে নিচ্ছ পরিচয়টা দিয়ে নিতে হবে, কারণ এখানে ইন্টিজার কিন্তু এও ইন্টিজার, বিও ইন্টিজার, সামও ইন্টিজার, পরিচয়টা হচ্ছে এ, তুমি এ কে ইন্টিজার হিসেবে নিতে চাচ্ছ এবং অবশ্যই একটা সেমিকোলন ব্যবহার করবা। এরপরে পরের লাইনে চলে যাবা। এখন কিন্তু এইটাকে কপি পেস্ট করলে কিন্তু হয়ে যায়, তুমি ধরো এই লাইন থেকে এই লাইন পর্যন্ত তুমি কপি পেস্ট করবা, ঠিক আছে। এই লাইন থেকে এতটুকু ধরুন কপি করি, Ctrl+C দিয়ে আমি Ctrl+V দিলাম, এটা কপি পেস্ট করলাম। কোন জায়গায় চেঞ্জ হবে, ফার্স্ট নাম্বারের জায়গায় এখন কি লিখবো সেকেন্ড নাম্বার, ঠিক আছে, সেকেন্ড, SECO এন্ড সেকেন্ড নাম্বার, ওকে। আর এখানে এর জায়গায় কি হবে বি, আমাদের সেকেন্ড নাম্বারটা হচ্ছে বি, ক্লিয়ার। আমাদের ইনপুটটা কিন্তু শেষ। এখন আমরা কি করতে চাই, এ এবং বি কে সামের মধ্যে সেভ করতে চাই, যোগফলটা। তো সাম কিভাবে করে, দুইটা সংখ্যার যোগফল কেমনে করে, সাম ইজ ইকুয়াল টু a প্লাস বি, হ্যাঁ, a প্লাস বি, a প্লাস বি, তাহলে আমরা দুইটা সংখ্যা যোগ করে ফেলছি। এখন খালি যোগ করলে তো হবে না, তুমি একটা কাজ করে যদি বসে থাকো হইব না, প্রদর্শন করতে হবে। তাহলে প্রিন্ট এফ, আবার প্রিন্ট এফ, তাহলে এভাবে লিখবা প্রিন্ট এফ, হ্যাঁ। তারপর আমি যেভাবে লিখছিলাম চলো সেভাবেই দেখি, কি লিখছিলাম যে দা রেজাল্ট ইজ ইকুয়াল টু %d, তোমার যেমনে মন যায় তুমি অমনি লিখতে পারো, হ্যাঁ। তো তুমি লিখবা হচ্ছে দা রেজাল্ট, ফার্স্ট অফ অল একটা ডাবল কোটেশন দিয়া কি লিখবা, দা রেজাল্ট ইজ ইকুয়াল টু, তারপর কি দিবা %d। তারপরে এই ডিটা কে, এ নাকি বি নাকি সাম, তুমি যদি ভুলে এ লিখো শেষ, ভুল হয়ে যাবো। তোমার সাম লিখতে হবে, তোমার রেজাল্টটা কে, তোমার সামটাই তো তোমার রেজাল্ট, তাই না, তাহলে এখানে সাম লিখা দিবা, শেষ কাহিনী, ঠিক আছে। এরপর সেমিকোলন দিয়ে দিবা এবং সর্বশেষ রিটার্ন 0 দেওয়াটা ভালো, না দিলেও নাম্বার কাটবে না, রিটার্ন 0, ওকে। এরই মাধ্যমে আমাদের কোডটা শেষ। এখন এই কোডটা এখন রান করবো, যদি কোনো ভুল থাকে ও অটোমেটিক দেখাই দিবে। এখানে দেখো নিচের দিকে কিন্তু কিছু নাই, মানে এখনো কোনো কিছু আউটপুটে আসে না, ক্লিয়ার। এখন আমরা চাচ্ছি কি যে এই রান করতে, তো আমি ধরো এখানে রানে ক্লিক করলাম, রানে ক্লিক করার পর আমি একটু নিচের দিকে যাব, ওয়েবসাইটের নিচের দিকে যাব, দেখো আমাকে কি বলতেছে, গিভ ফার্স্ট নাম্বার। তো এটা হলো একটা সফটওয়্যার, এটা একটা সফটওয়্যার, ঠিক আছে, ধরে নাও মনে মনে। তো আমি যখন কোডটা লিখছি তখন আমি একজন সফটওয়্যার ডেভেলপার ছিলাম, আমি কোডিং করছি, আমি কোডার ছিলাম। আর এখন যেটা দেখাচ্ছে এটা আউটপুট, এইটা ডেভেলপার ইউজ করতেছে না, এটা ইউজ করতেছে কি ইউজার। তুমি একটা সফটওয়্যার বানাইছো, যে যেই সফটওয়্যার দিয়ে দুইটার সঙ্গে যোগ করে, বানায় তুমি প্লে স্টোরে ছেড়ে দিছো, প্লে স্টোর ছাড়ার পর আমি ধরো একজন ইউজার, আমি যখন ওই সফটওয়্যারটা ব্যবহার করব তখন চেহারাটা এমন দেখাবে, ঠিক আছে। তো আমি ফার্স্টে কি লিখছিলাম মনে করে দেখো, গিভ ফার্স্ট নাম্বার, এটা দ্বারা ডেভেলপার ইউজারকে বুঝাইতেছে আপনি প্রথম সংখ্যাটা দেন। তো আমি ধরো প্রথম সংখ্যাটা দিলাম, ধরো ফর এক্সাম্পল 6, দেওয়ার পর এন্টার চাপ দিবা, এন্টার চাপ দেওয়ার পর দেখো কি লেখা আসছে, গিভ সেকেন্ড নাম্বার, অর্থাৎ আরেকটা নাম্বার দিতে বলতেছে, সেকেন্ড নাম্বারটা। তো আমি ধরো সেকেন্ড নাম্বার হিসেবে 5 দিলাম, ঠিক আছে। এরপর আবার এন্টার দিবা, এন্টার দেওয়ার পর দেখো তো কি আসছে, দ্য রেজাল্ট ইজ ইকুয়াল টু 11। তাহলে দেখছো দুইটা সংখ্যা যে যোগ করছিলাম, যোগ করে 11 দেখাচ্ছে। তো চলো আমরা চেক করি, আমরা হচ্ছে আবার রান করি, হ্যাঁ। আমরা অন্য কোনো সংখ্যা দিয়ে চেক করে দেবো, শুধু একবার মিলে গেলেই হয়ে গেছে ব্যাপারটা তা না। আমি এখন বড় একটা সংখ্যা দিব, ধরো 123 দিলাম, এরপর এন্টার দিলাম, হ্যাঁ, দিয়ে হচ্ছে 1000 দিলাম, তাহলে আমার উত্তর কত দেখানোর কথা বলো, 1000 10,000 দিয়েছি, 10,000 সাথে 123 যোগ করলে কত হয়, 10,123। এন্টার দিয়ে আমি চাপ দিই, দেখো কত আসছে, 10,123 আসছে। সো আমাদের প্রোগ্রাম পুরোপুরি ঠিক আছে, ওকে। তো খুবই সুন্দর না, খুবই জোশ। তো তুমি চাইলে আরেকটু কাজ করতে পারো, সেটা কি %d যত ইচ্ছা ব্যবহার করা যায়, হ্যাঁ। আমি দা রেজাল্ট লিখলো %d লিখছি, তুমি চাইলে এখানে আরেকটা কাজ করতে পারতাম, এ বি এর পরিচয়টা তুমি চাইলে এখানে দিয়ে দিতে পারো, ঠিক আছে। এটা অন্যভাবে দেখা এখন, হ্যাঁ। সেটা হলো
সাম অফ, ধরো আমি লিখলাম সাম অফ পার্সেন্টেজ এ, পার্সেন্টেজ ডি এন্ড পার্সেন্টেজ ডি। ঠিক আছে, এখন এখানে একটা কাহিনী হয়ে গেছে, এই এন্ডটা শো করা যাবে না, কারণ এন্ড তো তুমি একবার লিখে ফেলছো। হ্যাঁ, এটা হচ্ছে তার স্পেসিফায়ার, সো এখানে ডাবল এন্ড দিতে হয়। ঠিক আছে, একটা এন্ড দিয়ে আউটপুটে এন্ড শো করে না। হ্যাঁ, আমরা ধরো অন্যভাবে শো করতে চাই। হ্যাঁ, ধরো শুধুমাত্র পার্সেন্টেজ ডি লিখলাম, প্লাস আবার পার্সেন্টেজ ডি লিখলাম, তারপরে এই প্রথম পার্সেন্টেজ ডি এর পরিচয়টা আগে আমাদের দিয়ে দিতে হবে। হ্যাঁ, ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি, ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি। তো আমরা কি করতে চাচ্ছি, প্রথম পার্সেন্টেজ ডি এর পরিচয়টা দিয়ে দিচ্ছে। তার মানে প্রথম পার্সেন্টেজ ডি তে কে থাকবে, এ থাকবে। তাহলে প্রথম পার্সেন্টেজ ডি এর জন্য এ লিখবা। তারপর দ্বিতীয় পার্সেন্টেজ ডি তে কে থাকবে, বি থাকবে, বি লিখবা। ইকুয়ালের পরে কোন পার্সেন্টেজ ডি থাকবে, সাম থাকবে, সাম থাকবে। ঠিক আছে, তার মানে প্রিন্টের মধ্যে আমরা যতগুলো ইচ্ছা পার্সেন্টেজ ডি ব্যবহার করতে পারি, তবে ভেরিয়েবল গুলো ঠিক মতো সিরিয়ালে নাম দিতে হবে। প্রথম পার্সেন্টেজ ডিটা এ কে ডিনোট করতেছে, পরে পার্সেন্টেজ ডিটা বি কে, মানে সিরিয়াল অনুযায়ী। ঠিক আছে, তো আমরা চলো একটু দেখি এটা কেমন আসে। আমরা একটু কোডটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, এই কোডটা আমরা এখন চেঞ্জ করে দিব। এই যে আমরা ফার্স্টে কি লিখবো, ধরো পার্সেন্টেজ ডি প্লাস আবার পার্সেন্টেজ ডি ইজ ইকুয়াল টু আবার পার্সেন্টেজ ডি। এতগুলো পার্সেন্টেজ দিলাম, এটা পরিচয়টা আমাদের দিয়ে নিতে হবে। ঠিক আছে, পরিচয়টা কি, প্রথম পার্সেন্টেজ ডি এর পরিচয়টা কি বলতো, এ, পরে পার্সেন্টেজ ডি এর পরিচয়টা কি, বি, পরে পার্সেন্টেজ ডি এর পরিচয়টা কি, সাম। ঠিক আছে, এখন আমরা যদি এটা রান করি, দেখো কিরকম দেখো। এই যে আমাদের প্রথম সংখ্যা ইনপুট হিসেবে চাচ্ছে, আমি ইনপুট হিসেবে ধরো 10 দিলাম। ঠিক আছে, পরের সংখ্যাটা আমি ইনপুট হিসেবে 20 দিলাম, তাহলে আমার আউটপুট কত, 30 দেখানোর কথা। দেখো কত দেখাচ্ছে, দেখাচ্ছে হলো 10 যোগ 20 = 30। এখন তোমার প্রশ্ন, এটা এরকম দেখালো কেন? কারণ হলো 10টা আমি আগেই বলে দিছি, যে প্রিন্টএফ এর মধ্যে কি বলে দিছি, পার্সেন্টেজ ডি এটাই হচ্ছে এ, এটাই হচ্ছে এ, এর মানে আমি কত দিছি ইনপুট, 10 না, এই জন্য এখানে 10 দেখাচ্ছে। তারপর এখানে পার্সেন্টেজ ডি লেখা, এটা কত, বি না, এই যে পরিচয় দেখো, এরপরে বি। হ্যাঁ, এই যে বি হিসাবে আমি কত দিছিলাম, 20 দিছিলাম, এই জন্য এখানে প্লাস দিয়ে 20 দেখাইতেছে। তারপরে তারপর ইজ ইকুয়াল টু আমি কত লিখছিলাম, পার্সেন্টেজ ডি, এই পার্সেন্টেজ ডি এর পরিচয়টা কি, সাম না, তা আমাদের সাম কত হবে, ওই যে যোগফল, 10 আর 20 যোগ করলে তো 30 আসে, এই জন্য এখানে 30। আশা করি তোমরা এই কোডটা খুব সুন্দর মতো বুঝে ফেলছো। ঠিক আছে, খুবই সুন্দর একটা কোডিং ছিল আমাদের। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের প্রোগ্রামিং এর একবারে বেসিক। হ্যাঁ, তো তারপরে হচ্ছে আমাদের প্রোগ্রামিং এর মধ্যে ইফ এলস আছে, ফর লুপ আছে, হ্যাঁ অনেক কিছু আছে, সেগুলো আমরা আস্তে আস্তে ধাপে ধাপে শিখবো। ঠিক আছে, তো তোমরা হচ্ছে এতটুকু বন্ধু ছিল, সো আজকে ক্লাস এতটুকুই। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসগুলোতে আরো অনেক সুন্দর সুন্দর প্রোগ্রামিং শিখবো। এবং তোমাদের উচ্ছ্বাস ভাইয়া, সে কিন্তু কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, সে হচ্ছে তোমাদেরকে প্রোগ্রামিং এর পার্টটুকু দেখাবে। সো ইনশাল্লাহ আবার দেখা হবে, ক্লাস টাইম গুলো জানিয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম।